হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতেছি, কেমিস্ট্রির কনফার্ম শর্ট সিরিজ। কেমিস্ট্রি কিন্তু তুমি যদি প্রশ্নগুলো পারো তাহলে 15টা এমসিকিউ তুমি জাস্ট 8 মিনিটে দাগায় বসে থাকতে পারবা। কেমিস্ট্রি তুমি যদি এতটা কম সময়ে কমপ্লিট করে ফেলতে পারো তাহলে ফিজিক্স এবং ম্যাথের জন্য তুমি যথেষ্ট বেশি সময় পাবা কোশ্চেনগুলো সলভ করার জন্য। এবং ঢাবিতে এমন কিছু টপিক আছে যেখান থেকে 100% শিওর কোশ্চেন আসবেই আসবে। এই সিরিজটাতে আমরা সেই সব কোশ্চেন তোমরা কিভাবে আরও দ্রুততার সাথে সমাধান করতে পারো সেগুলো আমরা দেখাবো এবং অনেক জোস জোস কিছু শর্টকাট টেকনিক দেখাবো। অনেক কম সময় তুমি 5 সেকেন্ডে সংকরণ বের করে ফেলতে পারবা, লোন পেয়ার বের করে ফেলা যাবে অনেক ইজিভাবে। ওকে, তো আজকের ভিডিওতে আমরা সংকরণ পার্টটা মেনলি দেখাবো, এর সাথে বন্ধন কোণ দেখাবো এবং লোন পেয়ার দেখাবো যে কিভাবে তুমি খুবই কম সময়ে সংকরণ, লোন পেয়ার বের করতে পারো এবং বন্ধন কোণ বের করতে পারো। তো আমরা শুরু করতেছি। তোমরা যারা জানো না, আমাদের কিন্তু অ্যাডমিশন ব্যাচ চলতেছে আমাদের ইউটিউব চ্যানেল পড়তে বসতে, এবং আমাদের কোর্স ফি সম্পূর্ণ 0 টাকা। আমাদের কোর্স ফিতে জয়েন করার জন্য তোমাদেরকে জাস্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে প্রেস করে আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে ফার্দার আপডেটের জন্য। তো প্রথমে আসো, আমরা শুরু করতেছি। আমরা আমাদের যে সংকরণের যে সূত্রটা তোমরা জানো, এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা দেখাবো না, বুঝছো? এই সূত্র দিয়ে করতে অনেকটা সময় লাগে, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা জিনিস, বুঝছো? তোমাকে যদি চারটা অপশন দেয় ঢাবির প্রশ্নটা তোমরা দেখছোই, বলবে যে নিচের কোনটা সংকরণ sp3 না, নিচের কোনটা সংকরণ sp3 না, তখন তোমরা কি করবে? চারটা অপশন চেক করবে এভাবে। চারটা অপশন চেক করতে করতে, এটা দিয়ে চেক করতে করতে কিন্তু অনেক টাইম লেগে যাবে, তাই না? তো আমাদের কাছে যে টেকনিকটা আছে সেটা আরও অনেক কম সময় লাগে এবং তোমার এই সূত্রের দরকার নাই, তো আমরা এই সূত্র দিয়ে দেখাইতেছি না এখানে, বুঝছো? এই সূত্র দিয়ে আমি দেখাইতেছি না। তাহলে আমরা কিভাবে করব? আমাদের যে টেকনিকটা থাকবে এটাকে আমরা বলতেছি ফাইন্ড ইলেকট্রন ডেন্সড এরিয়াস। ঠিক আছে, এরকম কয়টা জায়গা আছে যেই জায়গাগুলোতে ইলেকট্রনের ঘনত্ব আছে, কথা বুঝছো? এরকম কয়টা জায়গা আছে যেই সব জায়গাতে ইলেকট্রনের ঘনত্ব আছে। আমরা প্রথমে হাইব্রিডাইজেশন নিয়ে কথা বলতেছি, সংকরণ নিয়ে কথা বলতেছি। ইলেকট্রন ডেন্স এরিয়াস, এটা তুমি যদি বের করে ফেলতে পারো তাইলে তোমার সংকরণ একবারে বের হয়ে যাবে, বুঝছো? একবারে বের হয়ে যাবে। কীরকম? যেমন ধরো তোমাকে COCl2 দিছে, COCl2, এই গ্যাসটার নাম জানো তো? এটার নাম ফসজিন গ্যাস, COCl2। তোমাকে এটার গঠনটা আঁকানো লাগবে, এর গঠনটা আঁকানো লাগবে। গঠনটা তুমি যদি আঁকে ফেলতে পারো তাইলেই তোমার হয়ে যাবে। গঠন আঁকানোর জন্য তোমাদেরকে যোজনীর ধারণা থাকতে হবে। তো তোমরা যেহেতু এখন অনেকটা বড় হয়ে গেছো, ঢাবির প্রিপারেশন নিতেছো, তাই তোমাদের যোজনী রিলেটেড কথাবার্তা ক্লিয়ার থাকার কথা। তো এখানে কার্বনকে রাখো, অক্সিজেনের যোজনী 2 হয় তাই অক্সিজেনকে ডাবল বন্ড দিয়ে দাও। ক্লোরিনের যোজনী হয় 1 তাই 2 দিকে 2টা ক্লোরিন এইভাবে দিয়ে দাও। ঠিক আছে, গঠন দেখাইলাম। এখন দেখো, এই জায়গাতে কার্বনের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন থাকে কয়টা? 4টা ইলেকট্রন থাকে। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা ইলেকট্রন সে ইউজ করে ফেলছে, তাই এখানে কোনো লোন পেয়ার থাকবে না, কোনো লোন পেয়ার থাকবে না। এখন তোমার ইলেকট্রন ঘনত্ব দেখো কয় দিকে আছে? 1 2 3 দিকে ইলেকট্রন ঘনত্ব আছে। 3 দিকে ইলেকট্রন ঘনত্ব থাকলে সংকরণ তুমি বলবা sp2। জাস্ট গঠনটা আঁকাবা, 2 সেকেন্ডে গুনবা যে কয় দিকে ইলেকট্রন ঘনত্ব আছে, জাস্ট তোমার সংকরণ চলে আসবে। ঠিক আছে, 3 হইলে sp2 হবে। এবং এখানে এখানের যে নাম্বারগুলো ছিল এই নাম্বারগুলাই আমাদের সেম থাকবে, মানে 2 হইলে sp, 3 হইলে sp2, 4 হইলে sp3। আমি এগুলো লিখে দিতেছি না, এগুলো তোমরা জানো অলরেডি। ঠিক আছে, আমরা ধরো আরও অনেকগুলো দেখাইতে পারি। SCl2, এইটা ডিউতে আসছিল। ঠিক আছে, এটা ডিউতে আসছিল। SCl2 দেখো, সালফার, ক্লোরিন এর যোজনী কত? 1 তাই 2 দিকে 2টা ক্লোরিন তুমি এইভাবে অ্যাড করো, করলাম। এখন লোন পেয়ার দেখাও। সালফারের শেষ শক্তিস্তর ইলেকট্রন থাকে কয়টা? যদি মনে না থাকে, সালফারের 16, 16 থাকলে স্কুলে তোমরা ক্লাস 8এই এরকমভাবে বিন্যাস করা শিখে গেছিলা, তাই না? 2 8 6, তার মানে শেষ শক্তিস্তরে 6টা ইলেকট্রন থাকবে। এখানে দেখো 2টা ইলেকট্রন ইউজ করে ফেলছে, তাই 3 4 5 6, এই তো। তাইলে এখান থেকে তুমি এখন দেখো কয় দিকে ইলেকট্রন ঘনত্ব আছে? 1 2 3 4, শেষ। 4 হইলে sp3 হবে, বুঝা গেছে? 4 হইলে sp3 হবে, 4 হইলে হবে sp3। এবং তুমি এখান থেকে সরাসরি কি লোন পেয়ারও পেয়ে গেছো? লোন পেয়ার কয়টা? 2টা লোন পেয়ার। ঠিক আছে,
ধরো আমরা আরও যাই, আমরা অনেকগুলো উদাহরণ এখানে দেখাবো। BF3, তারপর ধরো NO3-, ঠিক আছে? এইগুলো আমরা কিভাবে করতে পারি? BF3 যদি হয় বোরন, ফ্লোরিনের যোজনী 1, 3টা ফ্লোরিন 3 দিকে থাকবে। তারপর তুমি বোরনের বিন্যাসটা দেখো, বোরনের হইল 5 হয়, তাই 2 3 হবে, তাই সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে? 3টা। 1টা 2টা 3টা ইলেকট্রন সে ইউজ করে ফেলছে, তাই এখানে কোনো লোন পেয়ার থাকবে না, কোনো লোন পেয়ার থাকবে না। এবং এখানে ইলেকট্রন ঘনত্ব দেখো কয় দিকে আছে, কয় দিকে আছে? 1 2 3, 3 দিকে থাকলে sp শেষ। NO3-। এখন এইগুলার ক্ষেত্রে তোমাদের অনেকের মনে হতে পারে যে এইগুলার ক্ষেত্রে তো আমি গাঠনিক সংকেত আগাইতে পারি না। তুমি যদি এইগুলোর যদি গাঠনিক সংকেত আগাইতে সমস্যা হয়, তখন তুমি এটা দিয়ে করো, সমস্যা নেই। কিন্তু কোনটাই যে এইটা দিয়ে করতে পারো, বুঝছো? দিয়ে করতে পারো। কিন্তু গাঠনিক সংকেত যদি আঁকানোর তোমার মানে থাকে, প্র্যাকটিস থাকে, তাহলে এইটাও তুমি আঁকাই ফেলতে পারবা, কোনো সমস্যা নেই, বুঝছো? তো দেখো নাইট্রোজেন, NO3-, নাইট্রোজেন, 3টা অক্সিজেন দেখা যাইতেছে এখানে, বুঝছো? 3টা অক্সিজেন দেখা যাইতেছে এবং এখানে একটা মাইনাস দেখা যাইতেছে। তাহলে এখানে দেখো 2টা অক্সিজেন নর্মালি এইভাবে যুক্ত হবে এবং আরেকটা অক্সিজেন কিন্তু একটা বন্ধন দিয়ে যুক্ত হবে। কেন? কেন এটার কাছে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা যে থাকবে, এই মাইনাসটাই আরেকটা বন্ধনের সাবস্টিটিউট হিসেবে কাজ করবে। বা বলতে পারো এখানে একটা বন্ধন হইলে এটা হইতে পারতো, কিন্তু এই বন্ধনটা এখানে না হয়ে এখানে একটা মাইনাস হিসেবে এটা থাকবে। কেন থাকবে? কারণ নাইট্রোজেনের যোজনী কত? 3 5 না? 3 5। তাইলে এখানে দেখো অলরেডি ওর 5টা হাত হয়ে গেছে। তো এখানে আর এখানে মানে আর কিছু করা যাবে না, এখানে আর বন্ধন হতে পারবে না। তাই অক্সিজেনের কাছে যে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, যার জন্য আমরা এখানে মাইনাসটা বলি। কথা বুঝছো? ঠিক আছে। তো হইলো, তাহলে তোমার এটা 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 তোমার গঠন। এখন তুমি দেখো, নাইট্রোজেনের বিন্যাস দেখো, 7 2 5, 5টা থাকে না? 1 2 3 4, এই 5টা সে ইউজ করে ফেলছে, তার মানে কি এখানে কোনো লোন পেয়ার নাই, এখানে কোনো লোন পেয়ার নাই। লোন পেয়ার যেহেতু নাই, তাহলে এখানে কি এটা সংকরণ, তাহলে কি হবে? 1 2 3, 3 দিকে হইলে হবে sp2। ক্লিয়ার? তারপর চলো মিথেন। এটা তো করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। মিথেন 4 দিকে 4টা, এখানে কোনো লোন পেয়ারও নাই, ঠিক আছে? কোনো লোন পেয়ারও নাই, তো তুমি যদি দেখবা 1 2 3 4 দিকে ইলেকট্রন ঘনত্ব sp3 শেষ। তারপর ধরো তোমার অ্যামোনিয়া, NH3, তাই না? NH3, এই যে এইভাবে আমরা দিলাম। এখন লোন পেয়ার, এখানে 3টা ইলেকট্রন সে ইউজ করছে। নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 5টা, তাই এখানে আর 2টা ইলেকট্রন হবে, 5টা মিলানো লাগবে তোমার। তারপরে ইলেকট্রন ঘনত্ব কয় দিকে আছে সেটা গোনো, 1 দিকে 2 দিকে 3 দিকে 4 দিকে। 4 দিকে হইলে sp3 হবে। কথা বুঝছো? লোন পেয়ার সহ ধরা লাগবে তোমার। তারপর ধরো পানি, পানিতে অক্সিজেন, এইভাবে। তো তোমরা জানার কথাই যে অক্সিজেন 2টা লোন পেয়ার থাকে, এর আমি আলাদাভাবে দেখাইলাম না। তাহলে এখানে দেখো 1 2 3 4, 4টা যদি হয় তাহলে আমরা sp3 বলবো। বুঝা গেছে? ওকে। তারপর চলো আমরা আরও কিছু দেখাই। ধরো অ্যামোনিয়াম আয়ন, NH4+, PH4+, PH3, তারপর ধরো PCl3, এগুলো সব আমরা দেখতে চাই। এখন NH4 কিভাবে হবে? প্রথমে NH3 থাকে, এখানে যে লোন পেয়ারটা থাকে এটা সে H+কে দিয়ে দেয়, তাই না? তোমরা এটা অলরেডি জানার কথা, সন্নিবেশ বন্ধন তোমরা পড়ছো। ওকে, তো এটা, তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব কয় দিকে আছে? 1 2 3 4 দিকে আছে, তাই না? 4 দিকে থাকলে সংকরণ তুমি বলবো sp3, দ্যাটস ইট। তারপরে PH4, সেম, sp3 হবে। এটা করবা, হ্যাঁ, সেম, জাস্ট নাইট্রোজেনের জায়গায় ফসফরাস। PH3-র সময় এটা অ্যামোনিয়ার মতো করে হবে, ফসফরাস 3টা হাইড্রোজেন। দেখো এখানে এখানে লোন পেয়ার থাকবে, এখানে থাকবে লোন পেয়ার, কেননা 3টা ইউজ করছে তো শেষ শক্তি স্তরে ইলেকট্রন থেকে 5টা, 1 2 3 4,
চারদিকে হইলে sp3 হবে সংকরণ, শেষ। তারপরে PCl3 1 2 3 লোন পেয়ার থাকবে 1 2 3 4, 4 হইলে হবে sp3, বুঝছো? তারপর ধরো আমরা আরো সামনে যাইতেছি, SF2 SF4 SF6, এগুলো সংকরণ কিভাবে বের করব? সিম্পল। প্রথমে আমরা SF6 করি, সালফারের চারদিকে আছে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন হইলে 1 2 3 4 5 6, এইটা। এখন দেখো লোন পেয়ার কি থাকবে? সালফারের শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 6টা, 2 8 6, তাই না? 16, 6টা থাকে, এখানে 6টা সে ইউজ করে ফেলছে, 1 2 3 4 5 6, 6টা যেহেতু ইউজ করে ফেলছে তাই আর কোনো লোন পেয়ার থাকবে না, তাই ইলেকট্রন ঘনত্ব গুণ 1 2 3 4 5 6, 6 হইলে হবে sp3, 4টা হয়েছে আর একটা 5টা, এই 6টা sp3d2, বুঝছো? sp3d2 এটা কি 6-এর জন্য? তোমরা যারা এই সূত্র মুখস্থ করছো, এই যে এটাতেও কিন্তু 6-এর জন্য sp3d2ই হয়, হ্যাঁ? তাই আলাদা তোমার এক্সট্রা কিছু মুখস্থ করা লাগতেছে না। কি বলে SF4, SF4 এর সময় বলো কি হবে? SF4 1 2 3 4, এই 4টা ফ্লোরিন এই দিকে আছে, ইলেকট্রন থাকে 6টা সেই শক্তি স্তরে, 4টা ইউজ করতেছে সে, তাইলে এই যে 5টা 6টা, বুঝছো? 5টা 6টা, তাহলে এখন দেখো 1 2 3 4, এই যে 5, 5 হইলে হবে sp3d, sp3 পর্যন্ত 4টা আর এই হলো একটা 5টা, বুঝছো? sp3d, ওকে। তারপর ধরো SF4 SF2, SF2তে 2 দিকে 2টা ফ্লোরিন থাকবে। তারপর তুমি দেখো লোন পেয়ার দেখো, একটা 2টা ইউজ করছে, 3 4 5 6, এই তো। তাহলে দেখো 1 2 3 4, 4টা হয়ে গেলে sp3 হবে। এইভাবে তুমি একদম ঠাস ঠাস করে সবগুলা সংকরণ একদম ইজিলি বের করে ফেলতে পারো, বুঝা গেছে? একদম ইজিলি বের করে ফেলা যাবে। আমরা আরও কিছু কমপ্লেক্স যৌগ দেখাইতেছি, ঠিক আছে? আরও কিছু কমপ্লেক্স যৌগ আমরা দেখাইতেছি। ClO4 মাইনাস, ঠিক আছে? এটাকে বলা হয় পার ক্লোরেট আয়ন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এইটা করার জন্য আমরা আসলে, তোমার যদি প্যারা লাগে আগের নিয়মে, যদি প্যারা লাগলে তুমি কি করবা? হাফ ওই 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 সূত্রে চলে যাবা, ঠিক আছে? কেননা এরকম কমপ্লেক্স আয়ন তোমার বেশি একটা দিবে না। সংকলনে যদি 2টা প্রশ্ন থাকে তার মধ্যে হাইস্ট একটা থাকবে, এটা বুঝছো? যদি প্যারা লাগে ওইভাবে করতে, কিন্তু আমি যেহেতু এই ভিডিওতে ওই নিয়মটা দেখাইছি তোমাদের এইভাবে, তাই আমি এইটাও ওই একইভাবে করার ট্রাই করতেছি। দেখো এখানে ক্লোরিন, তো আমাদের একটা কাজ একটু জানলে ভালো, যে এখানে ক্লোরিনের জারণ অবস্থাটা কত হবে। জারণ অবস্থা +7 হবে, এটা একটু তোমার বুঝতে হবে, বুঝছো? ক্লোরিনের জারণ অবস্থা দিয়ে আমি যোজনীটা বুঝবো, বুঝছো? জারণ অবস্থা হবে +7, তার মানে যোজনী 7 হবে। 7 কীভাবে? এখানে এটা -2, তাহলে এখানে -8 আর এখানে +7। তোমার যদি প্র্যাকটিস থাকে তুমি এটা ডিরেক্ট বুঝে যাবে যে এখানে +7 হবে। জারণ অবস্থা +7 অর্থাৎ এখানে ক্লোরিনের যোজনীয় 7 কাজ করতেছে। যোজনী 7 কাজ করতেছে মানে ক্লোরিনের চারদিকে 7টা হাত থাকা লাগবে। এবার দেখো এই ক্লোরিন 4টা অক্সিজেন আছে, অক্সিজেন তো দ্বিবন্ধন দিয়ে থাকবে, 2টা 3টা অক্সিজেন, কিন্তু হাত হাত থাকবে যোজনী 7 না, তাইলে 7টা হাত থাকবে, এখানে 7টা হাত থাকবে, তাইলে তো 6টা হাত হয়ে গেছে, আর একটা হাত দিয়ে এখানে অক্সিজেনের সাথে এটা যুক্ত থাকবে। তাইলে এই অক্সিজেনের দেখো এই যে আরেকটা যে হাত হইলো না, ওইটার ওই জিনিসটাই ওইখানে ইলেকট্রনটাই এখানে মাইনাস হিসেবে আমরা দেখতে পাবো। তো এই হলো আমাদের ClO4 মাইনাসের স্ট্রাকচার। এখন তুমি লোন পেয়ার দেখো, লোন পেয়ার কয়টা আছে? লোন পেয়ার তোমার ক্লোরিনের বিন্যাসটা থাকে হলো 2 8 7, তাই না? 2 8 7, শেষ 7টা থাকবে, 1 2 3 4 5 6 7টা ইউজ করে ফেলছে, তাই আর কোনো লোন পেয়ার নাই, নো লোন পেয়ার। তারপর 1 2 3 4, 4 হইলে sp3 হবে, ক্লিয়ার? sp3 হবে। তারপর সালফেট আবার একই কথা। যদি এই অ্যানায়ন ক্যাটায়ন যেগুলো, স্পেশালি যেগুলো তোমার যৌগমূলক, এগুলোর ক্ষেত্রে যদি তোমার সমস্যা হয়, এগুলোর ক্ষেত্রে সমস্যা হইলে তুমি ওই V+ -C+ ওইটাতে চলে যেতে পারো।
ঠিক আছে, এইটাতে চলে যেতে পারো, সমস্যা নেই। কিন্তু আমরা আরেকটা প্রসেস যেটা দেখাবো, ওই যে এখানে আমরা এই ভিডিওতে যেটা করতেছি শুরু থেকে, দেখো সালফার, এখানে সালফারের যোজনী বের করলে তুমি দেখবা 6 আসতেছে, বুঝছো? ভ্যালেন্সি আসতেছে 6। যদি 6 আসে তাহলে তোমার এখানে সালফারের চারদিকে 6টা হাত থাকতে পারবে, 6টা হাত থাকতে পারবে। এখন এখানে আছে অক্সিজেন 4টা। এখন দেখো অক্সিজেন কিন্তু 4টা আছে, 4টা অক্সিজেন। তুমি চিন্তা করো যে এখন যদি তুমি 4টা অক্সিজেন এইভাবে দাও তাহলে কি 8টা হাত হয়ে গেল না? 8টা হাত তো হইতে পারবে না। তাহলে আমরা কি করব? বাকি দুইটাকে এইভাবে দিতে হবে, নাহলে কিন্তু চারটা চারটা করা কিন্তু পসিবল না। আমার আমার কথা বুঝছো? চারটা করা কি পসিবল? তুমি যদি বলো যে এখানে দিলাম তাহলে 3টা হয়ে গেল, তাইলে এখন 6টা হাত কিন্তু হয়ে গেছে, তোমার 6 হাত থাকতেই পারবে 6টা, আর একটা অক্সিজেন কই যাবে? কথা বুঝছো? তাই তুমি এখানে একটা দিবা এবং এখানে একটা দিবা, এইভাবে অক্সিজেনকে দুইটা এইভাবে এইভাবে জিনিসটা মিলাবা। ক্লিয়ার? এইভাবে করবা, গাঠনিক সংকেত এইভাবে আঁকাবা। তাইলে এখানে দেখো একটা হাত, তাহলে এখানে মাইনাস হবে, এখানে একটা, তাহলে এখানে, তাইলে এখানে মাইনাস হবে। কারণ যদি হাত কম থাকে ওইটা ওইখানের যে ওইখানের যে বন্ধনটা, ওইটা এখানে আমরা মাইনাস মাইনাস হিসেবে দেখাই, বুঝছো? ওইখানে যে ইলেকট্রনটা সে ইউজ করার কথা ছিল ওইটা ওর কাছে এখানে এক্সট্রা থেকে যায়। ঠিক আছে, তাহলে তো হইলোই। তাহলে কি 6টা ইলেকট্রন হয়ে গেছে না? দেখো তো 1 2 3 4 5 6। ওকে, ডান। তাহলে মানে এইবার তুমি 1 2 3 4, 4টা হইলে sp3 শেষ। ক্লিয়ার? sp3 টু মাইনাস কীভাবে হবে বলো? সালফার 3টা অক্সিজেন, 1 2, সালফারের যোজনীটা তুমি একটু চেক করে নিবে, এখানে যোজনী 4 আসে। তুমি যদি জারণ সংখ্যা বের করো তাহলে দেখবো যে 4 আসতেছে, বুঝছো? এখানে এটা -2, -2 হইলে তোমার এটা কত হয় দেখো, -6, আর এখানে -2 আছে, তাহলে এটা +4 হয়ে যাবে। তাহলে এর যোজনী 4। তাহলে যোজনী যদি 4 হয় তাহলে দেখো 3টা অক্সিজেন এখানে কি থাকতে পারবে? একটা অক্সিজেন এইভাবে থাকবে আর দুইটাকে কিন্তু এইভাবে থাকা লাগবে। কথা বুঝছো তো? 4টা অক্সিজেন, আমি পুরোটা শুরু থেকে দেখাইতেছি। একটা অক্সিজেন এইভাবে, এখন 3টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন আছে। এখন তুমি তো এখানে এইভাবে দিতে পারবা না। তাহলে কি এখানে কোনো মাইনাস টাইনাস কিছু হয় না? SO3 ঠিকই হয়, কিন্তু যোজনী আবার মিলে না। এটা যোজনী তো এখানে 4 ছিল। কথা বুঝছো তো? এখানে এটা যোজনী 4 আছে। তাই তুমি এখানে 2টা হাত হয়ে গেছে, আরও 2টা হাত হইতে পারবে, যেহেতু টোটাল 4 হওয়া লাগবে। তাই এখানে একটা হাত দিবা, এখানে একটা হাত দিবা। তাইলে মাইনাসগুলো কীভাবে যাবে? এখানে একটা মাইনাস যাবে, এখানে একটা মাইনাস যাবে, বুঝছো? তাইলে তোমার দেখো লোন পেয়ার আছে কিনা, 1 2 3 4 5 6টা হওয়া লাগে। তো 6টা হয়ে গেল। তাহলে এবার 1 2 3 4, 4টা করে ফেললে sp3 হবে। বুঝা গেছে? 4টা করে ফেললে sp3 হবে। এবং আমি তোমাকে যেই এই নিয়মটা দেখাইতেছি, এই নিয়মে কিন্তু তুমি একসাথে অনেক কিছু করে ফেলতে পারো। যেমন এখানে আমরা সংকরণ দেখাইতেছি, সংকরণটা আমার আসলো, আমার কিন্তু লোন পেয়ারও এসে পড়তেছে। এখানে একটা লোন পেয়ার আছে, এখানে কোনো লোন পেয়ার নাই। ঠিক আছে, তোমাদের কিন্তু লোন পেয়ারেরও একটা সূত্র দেখানো হয়েছিল, মেবি তোমরা পড়ছো। এক্স মাইনাস কি যেন বলে, এক্স মাইনাস আমরা কী করি, ধরো আমি তো সূত্র মনে রাখি না, আমি একটু জিনিসটা করার লজিক্যালি আনার চেষ্টা করি। এখানে এক্স হলো গিয়ে এই যে এই কতগুলো বন্ধন আছে বা কত কত দিকে ইলেকট্রন ঘনত্ব আছে, ওইখান থেকে আমরা বাদ দেই হলো গিয়ে একযোজি পরমাণু, তারপর বাদ দিই দ্বিযোজি পরমাণুর অর্ধেক, এমন কিছু মেবি একটা ছিল তোমাদের সূত্র লোন পেয়ার বের করার জন্য। তো তোমার এখানে এইসব সূত্রের কোনো কিছু বের করার দরকার নাই, তুমি এইভাবে জাস্ট আঁকায় ফেললে সংকরণও তোমার চলে আসবে, তোমার লোন পেয়ারও চলে আসবে। এবং একটু পরে আমরা দেখাবো VS-EPR নীতি থেকে তুমি এই একইভাবে বন্ধন কোণও বের করে ফেলতে পারবা, বা আকৃতিটাও প্রেডিক্ট করতে পারবে যে এর আকৃতিটা কেমন হবে। আর এই বন্ধন কোণ এবং আকৃতি এবং সংকরণ এখান থেকে কিন্তু ডিইউতে তুমি আম, মানে 2টা প্রশ্ন তো পাবাই এখান থেকে, একদম কোনো মিস নাই এটার। ঠিক আছে, আমরা সালফাইট দেখে ফেলছি। তারপর চলো আমরা নেক্সট গুলাতে যাই। PCl5, তারপর ধরো ClF3, তারপর ধরো XeOF2, এগুলোও তুমি করতে পারবা, বুঝছো? PCl5, 5 থেকে 5টা ক্লোরিন, আর তো কোনো কথাই নেই। 1 2 3 4 5, পটাশিয়ামের শেষ শক্তি স্তরে, সরি ফসফরাসের শেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকে। 5টা ইলেকট্রন থাকলে 1 2 3 4, 5টা সে ইউজ করে ফেলছে, তাই এখানে আর কোনো কাপঝাপ হবে না। লোন পেয়ার এখানে নাই, লোন পেয়ার 0। 1 দিকে 2 দিকে 3 দিকে 4 দিকে 5 দিকে বন্ধন
5 দিকে বন্ধন হইলে এটা তুমি sp3d বলবা। sp3 পর্যন্ত 4টা, আরেকটা হলো 5টা। ClF3 তে আসো, ক্লোরিন, এই 3 দিকে 3টা ফ্লোরিন দাও, 3 দিকে 3টা ফ্লোরিন দাও। ওকে, তো দেখো এটার জন্য লোন পেয়ার দেখো, প্রথমে ক্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? ক্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 7টা। 1টা, 2টা, 3টা হয়ে গেছে। আরও কয়টা লাগবে? 4টা লাগবে 7টা হওয়ার জন্য। এই হলো গিয়ে 7টা। 7টা হওয়ার পরে এবার তুমি একদিকে 2, এইদিকে 3, 4, 5, 5টা হয়ে গেলে sp3d হবে। ঠিক আছে, 5টা হয়ে গেলে হবে sp3d। ওকে, তারপর জেনন অক্সিফ্লোরাইড, ডাইফ্লোরাইড, এটার সময় জেনন। এখানে আমাদের যোজনীগুলো একটু খেয়াল রাখা লাগবে। ক্লোরিনের যোজনী 1 হয়, ফ্লোরিনেরও যোজনী 1 হয়, তাই আমরা এগুলা একটা বন্ধন দিয়ে দেখাইছি। এখানেও ফ্লোরিনের যোজনী 1 হবে, আর অক্সিজেনের যোজনী তো সাধারণত 2 হয়, তাই না? তাহলে ফ্লোরিনকে তুমি এখানে 1 বন্ধনে দেখাবা, আর অক্সিজেনকে তুমি এখানে 2 বন্ধনে দেখাবা, এরকম। কিন্তু কতগুলোতে আবার অনেক কনফিউশন হয়, যেমন এখানে এই যে আয়নগুলোতে তুমি এইভাবে একটু যোজনীটা শিওর হয়ে তারপর করতে হবে। ঠিক আছে, কিন্তু এগুলোতে আমরা এভাবে করে ফেলতে পারি যে অক্সিজেন 2 দিয়ে বন্ধন দিয়ে যুক্ত থাকবে এবং ফ্লোরিন 1 বন্ধন দিয়ে যুক্ত থাকবে। ঠিক আছে, তো এখন ইলেকট্রন, জেনন তো নিষ্ক্রিয় গ্যাস, জেননের শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টা। ইলেকট্রন থাকে 8টা, তাহলে 1 1 2 3 4, 4টা হইলে 5 6 7 8, এই যে আমরা 8টা করে ফেলছি। এবার তুমি জাস্ট গুনো কয় দিকে আছে, 1 2 3 4 5, 5 দিকে হইলে হবে sp3d। কথা বোঝা গেছে? sp3d হবে। আর কি বলে আমাদের লোন পেয়ার 2টা, এখানে লোন পেয়ার 2টা। ঠিক আছে, তাহলে তোমার কোনো সূত্রই লাগতেছে না, জাস্ট তুমি তোমার কনসেপ্ট থেকে জিনিসগুলো করে ফেলতে পারতেছো। তারপর ধরো XeF2, এটার ক্ষেত্রে কি করবা? এগুলো কিন্তু তোমরা যে কোচিংয়েই পড়তেছো, এগুলো তোমাদের ওই প্র্যাকটিস শিটের ভিতরে এটা আছে কিন্তু। জেনন, ফ্লোরিন যদি 2টা থাকে, 2টা ফ্লোরিনের যোজনী অবশ্যই 1 ফ্লোরিন, এইভাবে আমরা করব। এখন 1টা 2টা, জেনন নিষ্ক্রিয় গ্যাস শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 8টা, 2টা হয়ে গেছে, 4, এই হলো 8টা, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এখন তুমি ইলেকট্রন ঘনত্ব গুণ, 1 2 3 4 5, 5 হইলে sp3। তারপরে চলো আমাদের IF5 XeOF4 এগুলো করতে পারি আমরা। হ্যাঁ, দেখো প্রথমে IF5, আয়োডিন আছে, ফ্লোরিনের যোজনী 1, তাই একটা হাত দিয়ে মানে 5 দিকে তুমি 5টা ফ্লোরিন দিবা। ওকে, তারপর তুমি আয়োডিনের গুণ, যে আয়োডিনের কয়টা থাকে, আয়োডিন যেহেতু হ্যালোজেন, তাই শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? হ্যালোজেনের শেষ শক্তি ইলেকট্রন থাকে 7টা। 1 2 3 4 5টা হয়েছে, তার মানে 6 7 লোন পেয়ার হিসেবে থাকবে। তার এখানে লোন পেয়ার থাকতেছে একটা, তাই না? একটা লোন পেয়ার থাকতেছে, মানে এক জোড়া আর কি। তারপরে 1 2 3 4 5 6, 6 দিকে এরকম ঘনত্ব থাকলে কি হয় জানো? sp3 4টা, এই 6টা sp3d2 হবে। ওকে, তারপর এটাতে আসো, জেনন, ফ্লোরিন অবশ্যই যোজনী 1, তাই 4 দিকে 4টা ফ্লোরিন এইভাবে থাকবে, এক হাত দিয়ে থাকবে, এবং অক্সিজেনের যোজনী 2, এটা এইভাবে থাকবে। বুঝছো, এটা এইভাবে থাকবে। তারপরে 1 2 3 4 5 6, এই যে 7 8। ঠিক আছে, তারপর দেখো 1 2 3 4 5 6, সেম 4 5 6 sp3d2। ঠিক আছে, তারপর ধরো XeF4, জেনন, 4 দিকে 4টা ফ্লোরিন তুমি দিবা, 4 দিকে 4টা ফ্লোরিন দেওয়ার পরে 1 2 3 4টা হয়েছে, 4 5 6 7 8, এইভাবে 2টা লোন পেয়ার এখানে থাকে। ঠিক আছে, এখন দেখো তুমি ইলেকট্রন ঘনত্ব কয় দিকে আছে, 1 2 3 4 5 6, 6 দিকে হইলে হবে sp3d2। ঠিক আছে, আমি যেভাবে দেখাইতেছি এইভাবে করলে কিন্তু তোমার এটা করতে 3 4 সেকেন্ডের বেশি লাগার কথা না। ওকে, এবং এখানে লোন পেয়ার থাকতেছে 2টা। ওকে, ওকে, তো তুমি একইভাবে করে ফেলতে পারবা IF7। ঠিক আছে, এটা কইরো তুমি, এটা আমি আর করাইতেছি না।
ওকে, আমাদের এখন এই নিয়মে করতে গেলে একটা কথা একটু বলবো। কিছু যৌগ আছে যেগুলো দুই নিয়মেই খুব প্যারা হয়, বুঝছো? ICl2 মাইনাস, I3 মাইনাস, ICl4 মাইনাস, বুঝছো? এগুলো কিছুটা ব্যতিক্রমী জিনিসপত্র। ব্যতিক্রমী না, আসলে আমাদের এইগুলো নিয়মগুলো পড়ানো হয় না আসলে আমাদের লেভেলে, সিলেবাসে নাই। যৌগ আর কি যে কোনো সময় আসতে পারে, যেহেতু যৌগগুলো আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে আছে, তাই বই থেকেই তো প্রশ্ন করবে, তাই না? তাই চলে আসতে পারে। তো এগুলোর জন্য ফর্মাল চার্জ নামে একটা জিনিস আমাদের দরকার পড়ে। আমি এখানে জাস্ট নামটা লিখে রাখতেছি, ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ এটা হলো কি তোমার ভ্যালেন্স ইলেকট্রন, মানে যোজ্যতা ইলেকট্রন। এখান থেকে তুমি মাইনাস করবা হইলো গিয়ে কি জানো, মাইনাস করবা হইলো গিয়ে তোমার আনবন্ডেড ইলেকট্রন, মাইনাস আমরা করব হইলো গিয়ে বন্ড ইলেকট্রন, কতগুলো বন্ডে আছে ডিভাইডেড বাই 2, বুঝছো? এরকম একটা ফর্মুলা আছে যেটা আমাদের আমাদের একদমই দরকার নাই, বুঝছো? ফর্মাল চার্জ মানে উপরে এই চার্জটা আমরা নর্মাল থিওরিতে আমাদের ব্যাখ্যা হয় না, বুঝছো? নর্মাল থিওরিতে আমাদের এটা ব্যাখ্যা হয় না, এটা আমাদের ফর্মাল চার্জ হিসাব করলে তখন যে আমাদের মাইনাসটা আসে, বুঝছো? তো আমরা এখানে মাইনাসের ব্যাখ্যাটা আপাতত পাইতেছি না, এটা আর কি তুমি আপাতত বুঝে নাও। মাইনাসের ব্যাখ্যাটা আমাদের এখন আসবে না, যে মাইনাসটা কোত্থেকে আসতেছে। আমরা যদি দেখি এখানে আয়োডিন, দুই থেকে দুইটা ক্লোরিন থাকবে, ক্লোরিনের যোজনী সবসময় এক, ঠিক আছে? তারপর তুমি আয়োডিনের শেষ শক্তির ইলেকট্রন কয়টা থাকে? 7টা। এই দেখো 1 2 3 4 5 6, এই হলো 7টা, তাই না? 1টা 2টা 3 4 5 6 7টা, এবং আমাদের তাহলে 8টা লাগবে। ওই 8টা মিলানোর জন্য এখানে একটা এক্সট্রা ইলেকট্রন দিয়ে তারপর তুমি এখানে মাইনাসটা দিবা। আপাতত আমরা এইটুকু ব্যাখ্যায় বলতে পারি, তবে এটা আর কি বেশি একটা জোরালো আর কি না, যে ইলেকট্রনটা কোত্থেকে আসলো, এখানে একটা ব্যাপার আছে এখানে। ওইটাই ফর্মাল চার্জ থেকে আমাদের আসে, তো ওইটা আমরা আপাতত ইগনোর করতেছি। তো আমাদের এইখানে এটাকে আমি লাল কালার দিয়ে দেখাইলাম, এটাকে আমি লাল কালার দিয়ে দেখাই রাখলাম, হ্যাঁ, যে এই মাইনাসটা এই ইলেকট্রন থেকে আসতেছে। এখন তুমি জাস্ট ইলেকট্রন ঘনত্ব চিন্তা করো, 1 2 3 4 5, 5 হইলে sp3d, বুঝছো? 5 হইলে sp3d, খুবই সিম্পল। 5 হইলে sp3d। এখানে তুমি ইয়েটা এইভাবে দেখাতে পারো, মাইনাস মানে এখানে যে এক্সট্রা মাইনাসটা ছিল এটা তুমি এখানে আলাদাভাবে দেখাতে পারো। তারপর I3 মাইনাস একইভাবে, বুঝছো? একইভাবে তুমি দেখাবা আয়োডিন। তারপর তোমার কি বলে এখানে আয়োডিন, তো এই যে আমরা এটাকে এইভাবেই দিতে হবে, আমাদের আর কিছু করার নাই। 3টা আয়োডিন এইভাবে থাকে এক লাইনে। আর তুমি যদি বন্ড দেখতে চাও, ইলেকট্রন দেখতে চাও, 1টা 2টা, এটা একদম এটার মতোই, বুঝছো? একদম এটার মধ্যে, জাস্ট এখানে যে দুই সাইডে 2টা ক্লোরিন না, 2টা জায়গায় 2টা আয়োডিন চলে আসতেছে, আর কিছুই না, বুঝছো? তো এখানে আয়োডিন, তাইলে কি বলে এটাকে, 1টা 2টা 3 4 5 6 7, এবং এই যে 8 নম্বর ইলেকট্রনটা যে আছে ওইটা আমরা এখানে এই যে এইভাবে দেখাইতেছি, এটা হলো এই মাইনাসটা তৈরিকারী ইলেকট্রনটা, এইটা, বুঝছো? তাহলে ওভারঅল একটা মাইনাস আমার এখানে আসবে। এখন 1 2 3 4 5, 5 হইলে sp3d হবে, বুঝছো? 5 হইলে sp3d হবে। ওকে, তারপর ICl4 মাইনাস, একই রকম কথাবার্তা। আয়োডিন, 4টা ক্লোরিন হবে চারদিকে, বুঝছো? আচ্ছা, বলতে পারো যে তাহলে আয়োডিনের যোজনী কি হইলো? আয়োডিনের যোজনী তো এখানে 2 হয়ে গেছে, এখানে 2 আবার এখানে 4 আসতেছে কোত্থেকে? আয়োডিন আসলে হ্যালোজেন গ্রুপের অনেক নিচে অবস্থিত না? অনেক নিচে অবস্থিত। দাঁড়াও এখানে বলি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই হলো আমাদের হ্যালোজেন গ্রুপ, গ্রুপ 16, ঠিক আছে? ওকে, তো উপর থেকে নিচে তোমার কি বাড়ে? আকার বাড়ে না? আকার বাড়ে। আকার বাড়লে এই যে আয়োডিনের যে শেষ শক্তি স্তরটা, এটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে, তার কারণে এখানে ইলেকট্রনের চেঞ্জ ঘটা অনেক ইজি হয়ে যায়। তাই আমরা এদের সবার মধ্যে দেখবো যে আয়োডিনের ভ্যালেন্সিটা অনেক বেশি ভ্যারিয়েবল, বুঝছো? আয়োডিনের যোজনীটা অনেক বেশি ভ্যারিয়েবল, এক এক সময় এক এক রকম হতে পারে। যেমন তুমি এখানে দেখতেছো নর্মালি কত হয়, 1 হয়, এখানে 2 হইতেছে, এখানে আবার 4 হইতেছে, বুঝছো? এখন তুমি ইলেকট্রন গুনো, 1 2 3 4, 4 হইল, 4 হইল, 4 হওয়ার পরে বলো 8টা হওয়া লাগবে, 5 6, ও দাঁড়াও 8টা হওয়া লাগবে বলতে আমাদের তো আয়রনের শেষ থাকে কয়টা ইলেকট্রন? 7টা। তো এখানে এসে 1 2 3 4,
4টা ইউজ করছে, 5 6, এই যে 7টা হয়ে গেছে, আর আরেকটা এক্সট্রা ওর লাগবে, এই একটা এক্সট্রাও কোনো জায়গা থেকে ম্যানেজ করে এইভাবে সে মাইনাসটা হবে, বুঝছো? তাইলে ওই এই ইলেকট্রনটার জন্য তুমি এখানে একটা মাইনাস দিবা। তারপরে ইলেকট্রন ঘনত্ব দেখো, 1 2 3 4 5 6, 6 হয়ে গেলে তুমি বলবা sp3d2। এই তো, এইভাবে তুমি খুবই সহজে করে ফেলতে পারো। আচ্ছা, এবং আমরা এখানে যে যৌগগুলো দেখাইছি এইগুলা পারলেই তোমার হবে, বুঝছো? আমি এখানে আরও কিছু যৌগ তোমাদের প্র্যাকটিস করার জন্য দিয়ে দিতেছি, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। BrF5, তারপর ধরো BrF3, তারপর ধরো IF5, ঠিক আছে? তারপরে আমাদের দিব হলো H2S, SnCl2, PbCl2, এই টাইপের যৌগ। তারপর আমাদের কার্বনেট আছে, NO3- তো আমরা করাইছি, তুমি NO2- একটু করবা, পারো কি না? হ্যাঁ, NO2-। তারপরে BeCl2, HgCl2। ওকে, আচ্ছা, আমরা সামনে একটা টেবিল দেখাবো, ওই টেবিলে এই সবগুলো সংকরণ সহ আকৃতি আমাদের লেখা আছে। হ্যাঁ, আমি এই টেবিলটাই যে এখনই ব্যাখ্যা করব VSEPR নীতির মাধ্যমে, এই যে এই টেবিলটা, ঠিক আছে? এটাতে আমি আসতেছি একটু পরে। তো আমাদের, হ্যাঁ, এই গেল আমাদের এই জিনিসগুলা, ঠিক আছে? ওকে, তো আমি এখানে যতগুলো যৌগ দেখাইছি, যতগুলো যৌগ দেখানো হয়েছে, এবং এখানে আমি যতগুলো এক্সারসাইজ দিছি তোমাদের, এর বাইরে আসবে না, বুঝছো? এর বাইরে তোমার বইয়ে যৌগই নাই, বুঝছো? তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। এবং এই যে আমাদের যে হাইব্রিডাইজেশন প্লাস অণুর আকৃতি প্লাস বন্ধন কোণ, এই কনসেপ্টটা থেকে তুমি অ্যাটলিস্ট 2টা এমসিকিউ তো পাবাই পাবা, এটা একদম মিস নাই। 2টা এমসিকিউ আসবেই আসবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে নিয়মটা দেখাইছি, এই নিয়মে জৈব যৌগের সংকরণ বের করতে হয় আমাদের, বুঝছো? জৈব যৌগের ক্ষেত্রে আমরা এইরকম সংকরণ ইউজ করি। তোমরা এরকম প্রশ্ন অনেক দেখছো ঢাবির কোশ্চেন ব্যাংকে, যে কার্বন 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 কার্বন, এখানে দ্বিবন্ধন, এখানে ত্রিবন্ধন। এখন বলতেছে যে এখানে সব কার্বনের সংকরণ বলো, এটা H3, H, H, বুঝছো? তাহলে আমাকে কার্বনগুলো সংকরণ জিজ্ঞেস করে। তো আমাদের এখানে এটা করার জন্য আমাদের প্রথম ধাপ হইল গিয়ে এটাকে ভাঙায় ফেলা একদম, বুঝছো? এইটাকে ভাঙায় তারপরে লেখা। তো ভাঙায় লিখতে চাইলে আমরা এখানে হাইড্রোজেনগুলোকে এক্সট্রা হিসেবে দেখাবো, বুঝছো? 1 হাত না, তাহলে আরো 3 হাত বাকি, 3 হাত দাও, 3টা হাত দাও, তাহলে এখানে কি 2টা, 2-এর একটা 3টা হয়ে গেছে, 4টা, একটা বাকি আছে। 4টা হাত হওয়া লাগে কার্বনের, এখানে 2টা একটা 3টা, 4টা হওয়া লাগবে, এখানে 4টা হয়ে গেছে, আর এখানে মানে আরেকটা বাকি আছে। এই ওকে গেল, এগুলোতে হাইড্রোজেন বসায় দাও, তাহলে তোমার বন্ধন, তাহলে আর কি তুমি গাঠনিক সংকেতটা পেয়ে গেলা, গাঠনিক সংকেত পেয়ে গেলা। ওকে, এবার তুমি জাস্ট ইলেকট্রন ঘনত্ব চিন্তা করবা। যেমন এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 4, তো এটা সংকরণ হবে sp3, শেষ। এই কার্বনের ক্ষেত্রে 1 2 3 দিকে ইলেকট্রন ঘনত্ব sp2। এই কার্বনের ক্ষেত্রে আমরা এক এক কালার দিয়ে দেখালে ভালো হইতো, ধরো আমরা এটাকে আরেকটা কালার দিয়ে দেখাই। এই কার্বনের ক্ষেত্রে 1 2 3, 3 দিকে হইলে হবে sp2। তারপরে আসো, আর তো কালারই নাই, এটাতে 1 2 3 দিকে sp2, বুঝছো? তারপরে দেখো এই কার্বন, এটা একদিকে, দুই দিকে হলে হবে sp, দুই দিকে হলে হবে sp, দুই দিকে sp, 3 দিকে sp3, 3 দিকে sp2, আর 4 দিকে sp3। ফাইনালি এটা একটা, দুইটা হইলে sp, আবারও সরি sp, দুইটা আছে। এইভাবে তুমি যে কোনো জৈব যৌগের যে কোনো যৌগের ক্ষেত্রে সংকরণ বের করে ফেলতে পারবে, একদম কোনো প্যারা নেই, একদম প্যারাহীনভাবে। বুঝে গেছে তো? ওকে, এখন আমাদের আরও কিছু প্রশ্ন মাঝে মাঝে চলে আসে, যেমন ধরো তোমাকে CH3CHO, এটা তো আমরা হাইড্রোকার্বন দেখাইছি, তাই না? হাইড্রোকার্বন দেখাইছি, ধরো CH3CHO এটা দিল, এখানে বললো যে কার্বনগুলা সংকরণ বলো, বুঝছো? কার্বনগুলা সংকরণ বলো। 1 CH3 হইলো এই যে CH3, আর CHO মানে জিনিসটা কিছুটা এরকম, তাই না?
CHO, এটা। তো এখানে কি H হবে। ওকে, এখন সেমভাবে তুমি করবা 1 2 3 4, 4 হইলে sp3, 1 2 3, 3 হইলে শেষ। বুঝছো? তাহলে এই কার্বনের অনেক সময় তোমাকে বলে যে এটাতে অ্যালডিহাইডের যে কার্বনটা, মানে সিএইচওর যে কার্বনটা, বা শুধু সিএইচও দিতে পারে, শুধু সিএইচও, শুধু সিএইচওতে এই কার্বনেরটা জিজ্ঞেস করবে এই কার্বনের যে সংকরণ সেটা কত। বুঝছো তো? এইভাবে আমরা করব। তো এই সেম মডেলে তোমার অনেকগুলাই হয়ে যাবে। ধরো CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, এটার জন্য এরকম একটা কিছু। তোমাদের এইরকম বাগাতেরা জিনিস যদি প্যারা লাগে কোনো সমস্যা নেই, এইভাবে করো। বুঝছো? ইচ্ছা তোমার। বা আমরা এখানে একটাকে এইভাবেই এইচটা লিখি, কমপ্লেক্স কম মনে হবে। ঠিক আছে, এখন এইচ আছে 1 2 3 4, 4 দিকে হইলে 3, 1 1 2 3, 3 দিকে হইলে sp2। ঠিক আছে, এগুলা কিন্তু পরীক্ষাতে অজস্রবার আসছে এগুলা, এটা। তারপর এগুলো এরকমও তুমি দেখবা তোমার আছে। ওকে, তাহলে আমাদের সংকরণ এই পর্যন্ত আমরা শেষ করতেছি। এখন চলো আমরা চাই অণুর আকৃতি। সংকরণ শেষ। অণুর আকৃতি। তো অণুর আকৃতির ক্ষেত্রে আমরা যেটা জানি যে একদম প্রথম ক্ষেত্রে আমরা সংকরণের ক্ষেত্রে sp সংকরণ হইলে কি দুই দিকে দুইটা থাকে। তো এখানে যদি কেউ থাকে এই দিকে একজন থাকবে, এই দিকে একজন থাকবে। আমরা এই লজিক থেকে সব কিছু করে ফেলতে পারবো। এখানে যে যত দিকে ইলেকট্রন ঘনত্ব সংকরণ তত। তাহলে এখানে একটা থাকবে, এখানে একটা পদার্থ, এখানে একটা থাকবে, তারপর তোমার এখানে একটা, এখানে একটা। তো এইদিকে একটা, এইদিকে একটা, এইভাবেই তো sp হইতো। তাহলে sp সংকরণ যখন হবে তখন তুমি আকৃতি বলবা কীরকম, লিনিয়ার বা সরল রৈখিক। ঠিক আছে, তারপর ধরো sp2 যদি হয়, sp2 যদি হয়, sp2 হইলে তুমি বলো এখানে একজন থাকবে। sp2 মানে কি তিন দিকে ইলেকট্রন ঘনত্ব না, তিন দিকে ইলেকট্রন ঘনত্ব। তাহলে এইদিকে একজন, এইদিকে একজন, এইদিকে একজন, এইভাবে তিনজন হবে। এখন এই যে স্ট্রাকচারটা তৈরি করতেছে, এই যে স্ট্রাকচারটা তৈরি করতেছে, এটা একটা ত্রিভুজাকার স্ট্রাকচার, একটা ত্রিভুজাকার স্ট্রাকচার। এটাকে আমরা বলি সমতলীয় ত্রিভুজাকার। সমতলীয় ত্রিভুজাকার এবং বন্ড অ্যাঙ্গেল এইখানে 180 ডিগ্রি। এইখানে এগুলো কত করে, পুরোটা কত 360 ডিগ্রি, 3 ভাগে ভাগ হইতেছে, তাই প্রত্যেকটা 120 ডিগ্রি করে হবে, 120 ডিগ্রি ইচ। ঠিক আছে, sp3-তে চলো। sp3-তে তোমরা জানো এটা হয় চতুস্তলকীয় আকৃতি। তো আঁকানোর একটু কঠিন ব্যাপার। তো ওইদিকে একটা, এইভাবে আমাদের একটা স্ট্রাকচার হয়। ঠিক আছে, এটা। তো sp3-র ক্ষেত্রে আমাদের বন্ধন কোণটা হয় কত, বন্ধন কোণটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। এখানে এটা আর আলাদা করে ব্যাখ্যা করতেছি না, এটা এত পড়ছো তোমরা, যেটা তোমাদের সবারই মুখস্থ থাকার কথা। 109 ডিগ্রি 28 মিনিট, এটা বেশি কারেক্ট। নতুন কিছু বইয়ে 109.5 ডিগ্রিও লেখা আছে, অত বেশি কারেক্ট না। হ্যাঁ, অত বেশি কারেক্ট না। তারপর sp3, এটা লোন পেয়ার ছাড়া আমরা আপাতত বলতেছি। তারপর sp3d যদি আসে, sp3d, তো sp3 পর্যন্ত আমাদের সবারই মুখস্থ থাকে, sp3 পর্যন্ত সবারই মুখস্থ থাকে। এখন sp3d, এখানে আমরা একটা ট্রিক ইউজ করব। sp3d আমাদের শঙ্কর অরবিটালগুলো কয়টা কয়টা করে থাকে বলো তো? এখানে শঙ্কর অরবিটাল দুইটা, তিনটা এখানে, মানে এখানে দুইটা, মানে দুই দিকে দুইটা। তারপর এখানে তোমার তিন দিকে তিনটা থাকে। তারপর এই জায়গায় থাকতেছে চারদিকে চারটা। sp3d তাহলে কয়টা থাকবে, পাঁচটা থাকবে। তো পাঁচটা যখন হবে, এটা আমরা ডি যুক্তগুলোর ক্ষেত্রে মেইনলি এটা বলবো, ডি যুক্তগুলোর ক্ষেত্রে যেগুলোতে ডি থাকবে। তো পাঁচটা এখানে। তো সবসময়ই তোমার পাঁচটা যতগুলোই থাকুক, দুইটা থাকবে উপরে নিচে, উপরে নিচে থাকবে দুইটা, বাকিগুলো আমরা তলে দিয়ে দিব, বাকিগুলো তলে, সমতলে সমতলে চলে যাবে। মানে কীরকম, পাঁচটা তো, এখানে একটা। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো, দুইটা যাবে উপরে নিচে, তাহলে উপরে একটা নিচে একটা, বাকি কয়টা থাকে, তিনটা থাকে। বাকি তিনটা তুমি এই যে এই 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 প্লেনে দিয়ে দিবা।
বুঝছো? এবং তিনটা থাকবে কিভাবে বলো তো? দুইটা উপর নিচে যাবে, বাকি তিনটা না, বাকিগুলা তিনটা তলে। তিনটা জিনিস থাকলে অবশ্যই ত্রিভুজ ফরমেশন করে থাকবে, বুঝছো? তাই এরকম একটা কিছু হবে। আর আকৃতিটাকে আমরা কি বলবো? এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, এটাকে আমরা বলি ত্রিভুজ আকার দ্বিপিরামিডীয়। ত্রিভুজ আকার দ্বিপিরামিডীয়, ঠিক আছে? এটা আমি মনে রাখার টেকনিক বলতেছি তোমাদের, বুঝছো? যে sp3d হইলে আকৃতি কি হবে, sp3d তে আমরা এখানে এগুলো স্পেশালি ডি এর ক্ষেত্রেই বলবো, বুঝছো? ডি এর ক্ষেত্রেই বলবো যে 5টা আছে টোটাল, sp3 পর্যন্ত 4টা এবং ডি পর্যন্ত 5টা, টোটাল 5টা অরবিটাল। তো 5টা থাকবে কিভাবে? সবসময় দুইটা উপর নিচে ডি যুক্ত। আমরা পরে যখন D2 D3 এগুলো যখন দেখাবো তখন একই নিয়মে করা যাবে। দুইটা উপর নিচে, বাকিগুলো তলে চলে যাবে। তো দুইটা উপর নিচে দিলাম, তলে আসতেছে তিনটা, তিনটা যদি তলে আসে অবশ্যই ত্রিভুজ ফর্মেশন করে থাকবে। আর এখানে বন্ধন কোণগুলো কত কত দেখো, উপর নিচ বন্ধন কোণ চিন্তা করলে, উপর নিচ বন্ধন কোণ চিন্তা করলে 180 ডিগ্রি হবে, মানে এই এই বরাবর চিন্তা করলে, ঠিক আছে? তারপরে ধরো তলের সাথে এটা চিন্তা করলে কত হবে? 90 ডিগ্রি হবে, ঠিক আছে তো? 90 ডিগ্রি হবে। তারপরে আমাদের যদি আমরা তলের ভিতরে চিন্তা করি তাহলে 120 ডিগ্রি হবে, ওই আগের মতোই। তলের ভিতরে 120, মানে 120 টোটাল 360। তাহলে এখানে বন্ধন কোণ হবে এই তিনটা। sp3d গেল। তারপর ধরো sp3d2, sp3d2, এখানে কয়টা আছে অরবিটাল? একইভাবে আমরা করবো 4টা, 6টা। তো 6টা থাকলে আমাদের দুইটা উপরে নিচে যাবে, তো বাকি 4টা থাকতেছে, এই 4টা আমরা তলে দিয়ে দিব, ঠিক আছে? তো দেখো দুইটা উপর নিচে দিয়ে দিই, এখানে একটা, উপরে একটা, নিচে একটা, উপর নিচে দিলাম দুইটা, ঠিক আছে? মাঝখানেটা হলো কেন্দ্রীয়, কেন্দ্রীয় আর উপরে একটা নিচে একটা, হলো দুইটা। 4টা যাবে তলে। তো এখানে যে তল আছে এই তলে যাবে 4টা। 4টা থাকলে কিভাবে থাকবে? বর্গাকার করে, বর্গাকার ফর্মেটে থাকবে, ঠিক ঠিক না? তাহলে এটাকে আমরা এইভাবে দেখাইতেছি যে এই যে 4টা এইভাবে, 4টা চারদিকে এইভাবে থাকবে, এই তো, ঠিক আছে? তো আকৃতি কিভাবে দেখাবো? এই যে এখানে এটা দেখো, এটা একটু বাঁকা করে দেখানো হইতেছে যাতে 3D শেপটা আমরা বুঝতে পারি, যাতে 3D শেপটা বোঝা যায়। ওকে, তো গেল। তাহলে এটা বর্গ, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, এটাকে তুমি বলতে পারো বর্গাকার দ্বিপিরামিড। বর্গাকার দ্বিপিরামিড, এটার ভালো নাম হলো অষ্টতলকীয়। অষ্টতলকীয়। এইখানে অ্যাঙ্গেলগুলো কত হবে? এইখানে অ্যাঙ্গেলগুলো হবে উপরে, আচ্ছা তোমরা কি বর্গাকার দ্বিপিরামিড বুঝছো? মানে উপরে একটা পিরামিড, এই যে উপরে একটা পিরামিড আর নিচে আরেকটা পিরামিড, বুঝছো তো? এইভাবে আমরা জিনিসটা করি। তো তুমি যদি ইয়া করতে চাও, বইয়ের মতো ছবি চাইলে এগুলো তুমি এখন ডটেড লাইন দিয়ে যদি কানেক্ট করে দাও তাহলে তোমার বইয়ের ছবিটা চলে আসবে। এই যে এটা হলো তোমার আপার পিরামিড, আপার পিরামিড, আর নিচে আমরা আরেকটা লোয়ার পিরামিড পাবো, নিচে এই যে এখানে আরেকটা পিরামিড হবে, ঠিক আছে? খুব সিম্পল জিনিস এগুলা। তো হ্যাঁ, তো অষ্টদলীয় বন্ধন কোণগুলো কত বলবো? উপর নিচ বললে কত হবে? 180 হবে। তারপর এখানে তুমি যদি এইটা এইগুলা বলতে চাও, উপরের সাথে তলে, এই যে এটার সাথে তলের কোণগুলো কত, এগুলো সব 90 ডিগ্রি করে হবে, কেননা একটা উলম্ব তলে আর একটা সমতলে আছে। ওকে, আর তুমি যদি তলের ভিতরে বলতে চাও, তলের ভিতরে বলতে চাও তাহলে এই কোণগুলো কত হবে? এই কোণগুলো কত? এটা কিন্তু সিম্পল, 360 ডিগ্রি ভাগ 4, যেটা কিনা 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কোণগুলো হলো 90, 90, 180, ঠিক আছে? আর এখানে 120, বুঝছো তো? 120, এটা হলো 360/3, কারণ এখানে টোটাল 3 ভাগে ভাগ করছে এটা, এই সমতলটাকে। ওকে, তো গেল sp3d2। তারপর আসো sp3d3। sp3d3 এর ক্ষেত্রে কয়টা হয়? 6টা, 7টা হয়ে গেছে, 7টা। তাহলে এখানে 7টা আছে, তাহলে দুইটা সমতলে, দুইটা উপর নিচ চলে যাবে। দুইটা উপর নিচ চলে গেলে তিনটা থাকবে, ও সরি, 7টা না টোটাল, তাহলে 5টা থাকবে যারা সমতলে থাকবে, 5টা থাকবে তলে। তাহলে দেখো, এটা আমরা পরের পেজে নিয়ে যাই, এখানে জায়গা হবে না। এখানে তো দেখো দুইটা যাবে উপর নিচে,
তো দাও, এই যে একটা দাও প্রথমে, তো এর সাথে উপরে একটা যুক্ত, উপরে একটা যুক্ত, নিচে একটা যুক্ত। তারপরে তলে তলে থাকবে কয়টা? পাঁচটা থাকবে। পাঁচটা যদি তলে থাকে, মানে এই যে এই যে তলটা আছে, এই তলে পাঁচটা থাকবে। পাঁচটা থাকলে পঞ্চভুজীয় শেপ তৈরি করে থাকবে, বুঝছো? তো এদিকে আমরা দুইটা দিলাম আর এদিকে আমি তিনটা দিলাম, তিনটা দিলাম। তাহলে তোমার এইখানে একজন যুক্ত, এখানে একজন যুক্ত, এখানে একজন যুক্ত, এখানে একজন যুক্ত, এখানে একজন যুক্ত, বুঝছো? এইভাবে পাঁচটা হবে। শেপটা কীরকম হবে? এটা একটা পঞ্চভুজ ফর্মেশন করবে। এখানে একটা পঞ্চভুজ ফর্মেশন করবে, এই তো। তাহলে এটা একটা পঞ্চভুজ, তাহলে উপরে একটা পিরামিড এবং নিচে একটা পিরামিড, এটাকে আমরা বলতেছি পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, বুঝছো? এটাকে আমরা বলতেছি পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। আমরা এটাকে একটু উপরে, আর একটু উপরে দিই। এখানে একজন, এখানে একজন, ঠিক আছে। তাহলে এই শেপটার নাম তুমিই বলো, তাহলে কি হবে? এটা একটা পঞ্চভুজ। পঞ্চভুজের কি উপরে একটা পিরামিড, এগুলা কানেক্ট করে দিলে তুমি উপরে একটা পিরামিড পাইতেছো, ঠিক আছে। আর হাত দিয়ে আঁকতেছি তো তাই একটু ইয়ে হইতেছে আর কি। যে এটা কানেক্ট করো, তারপর এটা কানেক্ট করো, এটা কানেক্ট করো, ঠিক আছে। তাহলে এইভাবে তোমার উপরে একটা পিরামিড আসলে, এটা তোমার আপার পিরামিড। আর নিচে আরেকটা পিরামিড আসবে। এটার সাথে এটা কানেক্ট করো, এটার সাথে এটা কানেক্ট করো, এটার সাথে কানেক্ট করো, এটার সাথে কানেক্ট করো, এটার সাথে কানেক্ট করো। এই তো নিচে একটা পিরামিড। তাহলে এই শেপটাকে আমরা বলতেছি পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। এটা লোয়ার পিরামিড, লোয়ার পিরামিড। পঞ্চ, আরে পঞ্চ লেখে কিভাবে? পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় বা দ্বিপিরামিড। বন্ধন কোণগুলো বলো কত হবে? উপর নিচে 180 হবে, কোনো প্যারা নাই। তারপরে তলের সাথে সমতলে, সমতলের সাথে উলম্ব, এটা হবে 90 ডিগ্রি সবসময়। আর মাঝখানের কোণটা কত হবে বলো তো? এই কোণ, এই যে এই প্রত্যেকটা কোণগুলো এইগুলা কত করে হবে? এখানে টোটাল কত, এখানে টোটাল কত কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? 360 ডিগ্রি না? এবং দেখো তো টোটাল কয়টা, এখানে পাঁচটা কি না? সমতলে পাঁচটা, তাহলে এখানে পাঁচ ভাগে ভাগ করছে, চার পাঁচটা ভাগে ভাগ করছে। তাহলে এটা পাঁচ দ্বারা ভাগ করবো এবং 72 ডিগ্রি চলে আসবে, ঠিক আছে। এগুলো কিন্তু মুখস্থ না, বুঝছো? যে SP3D3-তে 72 ডিগ্রি, এততে 90 ডিগ্রি, এগুলো ঠিক আছে, এগুলো মুখস্থ না, এগুলো তুমি জাস্ট তোমার কমন সেন্স ইউজ করে করে ফেলতে পারো। এবং হ্যাঁ, কেমিস্ট্রির এই পার্টটাই হলো ওয়ান অফ দ্য পার্টস, খুব কম পার্টগুলোর মধ্যে একটা, যে পার্টগুলো একটু টেকনিক্যাল, ঠিক আছে। সবাই বলে যে কেমিস্ট্রি মুখস্থ, হ্যাঁ কেমিস্ট্রি অবশ্যই মুখস্থ, কিন্তু এই অংশগুলা তুমি যদি টেকনিক জানো তাহলে এগুলো এমনি করে ফেলা যায়, ঠিক আছে। ওকে, এগুলো আমরা যে আকৃতি দেখাইছি, এইসব আকৃতি আমরা বললাম লোন পেয়ার না থাকা অবস্থাতে, লোন পেয়ার না থাকা অবস্থাতে। তাইলে আমাদের আমরা যে শুরুর দিক থেকে যে সংকরণ দেখাই আসতেছিলাম, আমি এখন ওইখানে যে আকৃতিগুলো লিখে ফেলবো, ঠিক আছে। দেখো, এই যে এইখানে, এইখানে COCl2 আমরা দেখাইতেছিলাম প্রথমে। এইটার গঠনটা দেখো, এটা কি কোনো লোন পেয়ার আছে? কোনো লোন পেয়ার নাই। তো এখানে যেহেতু কোনো লোন পেয়ার নাই, তাহলে এটাকে আমরা ওই নিয়মে ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখানে এই সংকরণ কি sp2, sp2 যদি সংকরণ হয় তার মানে এটা তোমার 120 ডিগ্রি কোণ হবে এবং সমতলীয় ত্রিভুজাকার হবে, বুঝছো? সমতলীয় ত্রিভুজাকার হবে। তো আমি প্রত্যেকটা পেজের পরে পরে এগুলো অ্যাড করে দিতেছি একটা করে, হ্যাঁ। COCl2, তাহলে ক্লোরিন, এইভাবে, এই যে এইভাবে এইভাবে, তাহলে তার মানে যে জিনিসটা থাকবে, এবং এই বন্ধন কোণগুলো 120 ডিগ্রি করে হবে, বুঝছো? তো দেখো কত ওয়ান্ডারফুলভাবে তুমি একদম সব কিছু বুঝে ফেলতেছো একটা যৌগের ভিতরে, ঠিক আছে। এবং এই যে এই তুমি আকৃতিটা এইভাবে এইভাবে দেখাতে পারবা, সমতুল্য ত্রিভুজাকার, ঠিক আছে। তারপরে ধরো লোন পেয়ার ছিল না আর কোথায় কোথায়? লোন পেয়ার ছিল না BF3NO3, এগুলো তো লোন পেয়ার নাই, ঠিক আছে। তো BF3, দাঁড়াও এটা আমরা পেজের পরে পরে দিব তো। আচ্ছা, আকৃতির নামও লিখে দেই, সমতলীয়
ত্রিভুজাকার সংকরণ কি এখানে sp2। ওকে, bf3। তো এটা আমি আর এখানে আলাদা করে ইয়ে করতেছি না, এখানে আমি এখানে লিখে দিই। এটা তাহলে কি হবে বলো? এটার জন্য আমাদের আকৃতি হবে সমতলীয় ত্রিভুজাকার, ওই সেম কথাই, এবং বন্ধন কোণগুলো হবে 120 ডিগ্রি করে। 120 ডিগ্রি সমতলীয় ত্রিভুজাকার, বুঝে নিও। হ্যাঁ, তারপরে এখানেও কোনো লোন পেয়ার নাই, এখানেও কোনো লোন পেয়ার নাই, তাহলে এখানেও কি sp2, এখানেও তাহলে কি হবে 120 ডিগ্রি, এবং আকৃতি হবে সেম ওই সমতলীয় ত্রিভুজাকার। বুঝছো? তার মানে কিন্তু তুমি এটা বলতে পারতেছো NO3 মাইনাস নাইট্রোজেন, এইটা এইটা আমি কি এখানে অন্যভাবে আঁকাইছি নাকি? হ্যাঁ, যাই হোক, একই কথা, সুষম ছবি একভাবে আঁকালেই হইলো। এই যে এইভাবে 3টা 120 ডিগ্রি এখানে হবে, এগুলো সব 120 ডিগ্রি করে হবে। তো তোমাকে যদি এখন জিজ্ঞেস করে নাইট্রেট আয়নে বন্ধন কোণগুলো কত, তুমি কি বলবা যে এটা তো আমি পড়ি নাই, কমন পড়া নাই, মুখস্থ নাই? তুমি এগুলো এমনি বলে ফেলতে পারবা। সংকরণ বের করবা, কোনো লোন পেয়ার নাই, অর্থাৎ 120 ডিগ্রি হবে। লোন পেয়ার থাকলে কি হবে এটা আমরা ভিএসইপি এর নীতিতে পরে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরো আমাদের এখানে NH4+, এটাতে কি কোনো লোন পেয়ার নাই? এখানে কোনো লোন পেয়ার নাই, তাহলে এটা হবে চতুস্তলকীয়, কেননা sp3 আছে। বুঝছো তো? চতুস্তলকীয়। PH4ও সেম হবে, হ্যাঁ, সেম সেম চতুস্তলকীয়ই হবে লোন পেয়ার না থাকলে। তারপরে লোন পেয়ার বলো আর কোথায় ছিল না? SF6 এর সংকরণ কি sp3d2। sp3d2তে আকৃতি ছিল অষ্টতলকীয়, এবং বন্ধন কোণ ছিল কত? 180 ছিল উপর নিচে, বাকিগুলো তলের ভিতরে 90, তলের সাথে উলম্ব 90। তারপরে চলো ClO4, এই যে এটাতেও কোনো লোন পেয়ার নাই, এটাতেও কোনো লোন পেয়ার নাই। যেহেতু কোনো লোন পেয়ার নাই, তাহলে সংকরণ বলো sp3 হইলে কি হবে? চতুস্তলকীয় হবে, চতুস্তলকীয় হবে। তারপর ধরো সালফেট। আচ্ছা, আমরা তো সালফেট দেখাইছি, এটা কিন্তু H2SO4 এইভাবে আসতে পারে যে H2SO4 এর সালফারেটটা কত, এটা কোনো প্যারাই নেই। বুঝছো? Na2SO4ও হইতে পারে, কারণ সালফেট তো সালফেটই, তাই না? সালফেট তো সালফেটই। তো এখানে sp3 আছে এবং কোনো লোন পেয়ার নাই, সুতরাং এইটাও চতুস্তলকীয় হবে। এবং চতুস্তলকীয় হওয়ার মানে কি? 109 ডিগ্রি 28 মিনিট হবে বন্ধন কোণ। কিন্তু 3 মাইনাস এখানে লোন পেয়ার আছে, এটা আমরা বলতে পারবো না এইভাবে। তারপরে লোন পেয়ার এখানে নাই, PCl5। এখানে দেখো sp3d, এটা হবে কি এরকম বলো? ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় বন্ধন কোণগুলো কত হবে? এখানে 3 ভাগে ভাগ করছে টোটাল, তাহলে টোটাল হলো তোমার 120 ডিগ্রি আর 180 ডিগ্রি, এই তো আর 90 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি হলো তলের ভিতরে, মানে একই তলে 120, উপরে নিচে 180, আর তো এখানের সাথে উপরে নিলে 100, এই তখন তোমার 90 ডিগ্রি হবে। ঠিক আছে? তো এইভাবে তুমি সবগুলাই করে ফেলতে পারো, যেগুলোতে লোন পেয়ার থাকবে না। ওকে, তো আমাদের গেল সংকরণের সাথে অনুরাকৃতির সম্পর্ক। এখন আসলে লোন পেয়ার থাকলে কি হবে? লোন পেয়ার থাকলে কি হবে ওইটার জন্যই আমাদের আছে এখানে VSEPR থিওরি। এই থিওরি চার্টে আমরা হচ্ছে গিয়ে লোন পেয়ার 0 থাকলে কি হয় এটা আমরা এতক্ষণ ধরে পড়লাম। লোন পেয়ার 0 থাকলে এখানে এই 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 সব হবে, এই যে এই সবগুলো আয়নের কথাই আমরা কিন্তু বলে ফেলছি। বুঝছো? এই যে BF4 মাইনাস আছে, এটা মনে হয় আমার বলতে মনে ছিল না, এটা প্র্যাকটিসের ভিতরে ইনক্লুড করে নিও। দাঁড়াও, এখানে আমি লিখে দিয়ে আসি BF4 মাইনাস। কোথায় কোথায়? এই যে এখানে BF4 মাইনাস। ওকে, তো আমরা এখানের জিরো লোন পেয়ারের পার্টগুলো পড়ে ফেলছি, যে এইগুলো সব যোগ্য কিন্তু আমরা ওইগুলোর কথা বলে ফেলছি অলরেডি। ঠিক আছে, এইগুলোর কথা আমাদের বলা হয়ে গেছে। এখন আমরা একটু এই আকৃতিগুলো নিয়ে কথা বলবো। এই টেবিল তোমরা আগেও দেখছো, কিন্তু এটা একটা পারফেক্ট টেবিল একদম। এইটুদের এখানে সব আকৃতি সব ক্লিয়ারভাবে সব কিছু বোঝানো আছে। বুঝছো? তোমরা যদি একটু পজ করে এই দুইটা ছবি দেখে একটু ভালো করে খেয়াল করবা, তাহলে দেখবা আসলে এই সবগুলা শেপ আসলে সেম শেপ। বুঝছো? সবগুলা শেপ আসলে সেম, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার ওরকম কিছু নাই। দেখো আমি বলতেছি তোমাদের, প্রথমে দেখো sp2। sp2তে যদি একটা লোন পেয়ার চলে আসে, আর আমি এখানে একটা কাজ করি, এটা তোমরা যাতে এই দুইটা পেজ রাখতে পারো তাই আমি এই দুইটা পেজ একটু ফ্রেশ রাখতেছি। আমি এই দুইটা কপি তৈরি করে ওই 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 দুইটাতে কাজ করতেছি। ঠিক আছে? তো আমি এটাকে নিচে নিয়ে আসি। হ্যাঁ, তো প্রথম দুইটা আমরা ফ্রেশ হিসেবে রাখছি একদম, তোমরা এই দুইটা নিয়ে কাজ করবা বা স্ক্রিনশট নিয়ে রেখে দিবা, বা স্লাইডে থাকবে এই দুইটা ফ্রেশ। আমরা এই দুইটাতে একটু কাজ করব, পরের দুইটাতে। তো প্রথমে আসো sp2।
তো sp2 সময় এগুলো তো আমরা বলে ফেলছি অলরেডি। এখন দেখো sp2 যদি একটা লোন পেয়ার আসে, আমাকে বলো তো দেখি যে আকৃতি গঠন করবে কে? আকৃতি গঠন করবে কিন্তু পরমাণু, বুঝছো? আকৃতি গঠন করবে পরমাণু, লোন পেয়ার কিন্তু আকৃতি গঠন করবে না। অর্থাৎ আমি বলতে চাইতেছি, তুমি যদি ধরো এই যে NH3 কথা বলো, হ্যাঁ NH3 কথা বলো, H তাইলে এখানে এই লোন পেয়ার কিন্তু আকৃতি গঠন করবে না। তুমি বলবা যে এই তিনটা হাইড্রোজেনের সাথে এই নাইট্রোজেনটা কিভাবে যুক্ত আছে, সেটাই হলো আকৃতি। এই লোন পেয়ার কিন্তু আকৃতি গঠনে কিছুটা ইফেক্ট ফেলবে, আকৃতিটাকে চাপাই দিতে পারে, বড় করে দিতে পারে, ওইগুলো হতে পারে, কিন্তু আমাদের এখানে আম, সরাসরি আকৃতি গঠন করবে না, বুঝছো? আকৃতি গঠন করবে না। যদি ওইখানে লোন পেয়ারের জায়গাতে একটা অন্য কোনো পরমাণু থাকতো, বুঝছো? লোন পেয়ারের জায়গায় যদি ওইখানে অন্য কোনো পরমাণু থাকতো, তখন আমরা এখানে বলতাম যে এটা আকৃতি গঠন করবে, বুঝছো? আকৃতি গঠন করবে কীরকম? ধরো এখানে কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখন তো এটা আকৃতি গঠন করবে, তাই না? এখন তুমি বলবা এই চারটা হাইড্রোজেনের সাথে কার্বনটা কীরকম আকৃতি গঠন করতেছে, বুঝছো? এটাই হলো তোমার এখানের আকৃতি। ঠিক আছে, তো লোন পেয়ার কখনো আকৃতি গ্রহণ করবে না। তুমিই বলো, সমতলীয় ত্রিভুজ আকার শেপটা কিরকম ছিল? এরকম ছিল না যে মাঝখানে একজন আছে, তিন দিকে তিনজন থাকবে, তাই তো? তিন দিকে তিনজন থাকবে। এখন দেখো যদি একটা সাইডে লোন পেয়ার চলে আসে, একটা সাইডে যদি লোন পেয়ার চলে আসে, এখানে লোন পেয়ার চলে আসলো, লোন পেয়ার চলে, তাহলে এটা হয়ে গেলো কি লোন পেয়ার। এই হলো গিয়ে তোমার লোন পেয়ার। তাহলে এটা যদি এখন লোন পেয়ার হয়ে যায়, তাহলে আকৃতিটা এখন কীরকম হয়ে গেল? এইটুকু জাস্ট না আকৃতিটা, আকৃতিটা তো এটাই। তো আকৃতিটা যেহেতু এইটাই, তাইলে এই আকৃতিটাকে আমরা বলি অ্যাঙ্গুলার বেন্ড, এটাকে বলা হয় উল্টানো ভি আকৃতির, বুঝছো? এই যে এই আকৃতিটা ভি তো এরকম হয়, এটা উল্টানো ভি, ঠিক আছে? উল্টানো ভি আকৃতির। এটা কি বুঝতে কোনো প্যারা হয়েছে বলো তো? এখানে এই জাস্ট এই আকৃতিটুকু, মানে একটা সাইডকে তুমি লোন পেয়ার দিয়ে ইয়ে করে দাও, তাহলে আকৃতিটা যেটা পাইতেছো ওইটাই, বুঝছো? এটা কিন্তু মুখস্থ না। তো sp2-তে তোমার যদি একটা sp2-তে যদি কোনো লোন পেয়ার না থাকে, তাহলে আকৃতি হবে তিন দিকে তিনটা বন্ধন। এখন যদি একটা লোন পেয়ার চলে আসে, তাহলে এটা নাই। এটা না থাকলে এটা কী হবে? কৌণিক আকৃতির হবে। কিন্তু বন্ধন কোণের একটা কথা একটু আমরা এখানে বলবো, বন্ধন কোণের একটা ব্যাপার একটু আমরা এখানে বলবো। বন্ধন কোণের ব্যাপারটা কী বলবো বলো তো? এখানে বন্ধন কোণগুলো 120 ডিগ্রি থাকে, কিন্তু ওই যে তোমরা ভিএসিপি এর থিওরির কাহিনী তো জানো। এটা এই ভিডিওতে আমরা এইগুলো নিয়ে আর কথা বলতে চাই না। লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার, বন্ড, এগুলো তোমরা পড়তে পড়তে একদম পচায় ফেলছো, তাই না? এই যে এইসব থিওরি, তাহলে এখানে এটা লোন পেয়ার, এগুলা বন্ড পেয়ার, তাহলে এখানে কিছুটা বিকর্ষণ কাজ করবে। বিকর্ষণ কাজ করার কারণে এখানের অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি থেকে কমে যাবে এখানে, বুঝছো? এখানে অ্যাঙ্গেলটা থিটা << 120 ডিগ্রি হবে। তাই তোমাকে যদি এখন বলে টিন ক্লোরাইডের বন্ধন কোণ বলো কত, তাইলে অপশনে 120 ডিগ্রির যে কম যে অপশনটা আছে ওইটা তোমার অপশন হবে। আমার কথা বুঝতেছো? আচ্ছা, 120 ডিগ্রি কম হবে, আচ্ছা ঠিক আছে, এটা গেল। তারপর দেখো চতুস্তলকীয়, এটা তো আমরা অলরেডি বললাম। এখন এইখানে ধরো উপরের যেই তোমার ইয়েটা আছে, এইটা এইটা ধরো লোন পেয়ার হয়ে গেছে, তাহলে লোন পেয়ার কি আকৃতি গঠন করে না, তাই তো? লোন পেয়ার কোনো আকৃতি গঠন করতে হেল্প করে না, এটা হলো তোমার লোন পেয়ার। এই যে এই সাইডটা তোমার হয়ে গেছে লোন পেয়ার পুরোটা। হ্যাঁ, এটা হলো তোমার এখন পুরোটা লোন পেয়ার হয়ে গেছে। তো এটা যেহেতু এখন লোন পেয়ার হয়ে গেছে, তাহলে আকৃতি কি এখন তুমি এই তিনটা থেকে পাবা, এই তিনটা থেকে পাবা। তো এই তিনটাকে এটা হলো আমরা পিরামিড আকৃতির বলি। পিরামিড আকৃতির বলি যে উপরে একজন আছে আর তিন দিকে তিনজন, ভূমিতে তিনজন আছে, বুঝছো? এখানে 3D শেপটা তো আশা করি বুঝতে পারতেছো, যে এখানে তোমার মাঝখানে এখানে একজন আছে, এখানে একজন আছে, তারপর নিচে এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এটা একটা পিরামিড শেপের একটা একটা কিছু তৈরি করতেছে, যে এরকম একটা কিছু, বুঝছো? একটা পিরামিড শেপের কোনো কিছু আছে। ঠিক আছে, তো আশা করি বুঝছো। আচ্ছা, এই ফিল সরাই কিভাবে এখান থেকে? সরানো যায়? তো মুশকিল হয়ে গেল একটু, তো মুছতেছে না, আচ্ছা সমস্যা নেই। তো প্রথম নর্মালি আকৃতিটা থাকে এরকম, তো এখান থেকে আমাদের এরকম হবে। তো একটা লোন পেয়ার sp3-তে যদি একটা লোন পেয়ার আসে, তাহলে আমাদের আকৃতিটা হবে এরকম। আর যদি দুইটা লোন পেয়ার আসে, তাহলে ধরো এইটাও হয়ে গেল তোমার, এটাও চলে গেল লোন পেয়ার হিসেবে, আরেকটাও চলে গেল ধরো লোন পেয়ার হিসেবে। এটার সাথে মিলে রেখে যে এটার করে এটাও চলে গেল লোন পেয়ার হিসেবে, তাহলে এটাও নাই। তাহলে কি
শুধু এইটুকু থাকবে। শুধু এইটুকু থাকলে তোমার এখানে বন্ধন কোণটাকে, এই যে এইটাই আমরা বলতেছিলাম এখানে, এই যে এই সেম শেপটা, এটাই কি তোমার কৌণিক। এই যে এখানে দেখো আমরা সেম শেপ বলছি কৌণিক। আমার কথা বুঝতেছো? ওকে, তাহলে চতুস্তলকীয় এরকম একটা লোন পেয়ার চলে আসলে এটা হয়ে যাবে তোমার এটা, আরেকটা লোন পেয়ার চলে আসলে হয়ে যাবে এরকম H2H2S যোগগুলো এরকম হবে। ঠিক আছে তো? ওকে, তারপরে চলো এটার সময় sp3d। আমরা নর্মাল আকৃতিটা জানি, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এটা হলো একটা তিনকোণা ত্রিভুজ, উপরে একটা পিরামিড আছে, এই যে এটার সাথে উপরে একটা পিরামিড গঠন করতেছে আর নিচে আরেকটা পিরামিড গঠন করতেছে। ঠিক আছে? ওকে, এই হলো তোমার ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়। এখন খেয়াল করো, আমাদের এই লোন পেয়ারটা কেটে দেই, যে এইটা আমাদের এখন লোন পেয়ার হিসেবে কাজ করতেছে। ওকে, তো এটা হয়ে গেল আমার লোন পেয়ার। তাহলে এখন দেখো এই শেপটাকে একটু এই দিকে ঘুরাই দিলে কিন্তু এটা এই শেপে পরিণত হয়। বুঝতেছো তো? এই শেপটাকে দেখো এইভাবে একটু ঘুরাই দিলে, তাহলে এই যে এই খাড়া ডান্ডিটা হয়ে যাবে এরকম, আর এটা যেটা এরকম ছিল এটা হয়ে যাবে এরকম। বুঝছো? মানে ঘুরে গেছে আর কি, এটা এই দিক বরাবর ঘুরে গেছে। বুঝছো তো নাকি? আবার আরো ভালো করে বুঝাইতে হবে। এই এই ঠিক আছে, এইটা 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 এরকম না ছিল আকৃতিটা, এই যে এই সাইডে যে ছিল এইটা সরে গেছে, এইটা আর এখন নাই। ঠিক আছে, এইটা আর এখন নাই। তাহলে বলো এইটা যদি এখন তুমি এই যে ঘুরায় দাও, তাহলেই তো হয়ে গেল না এই যে এই আকৃতিটা। বুঝা গেছে? এটা এইভাবে হয়, এটাকে আমরা বলি বিকৃত চতুস্তলকীয় বা সিস। সিস বুঝো? সিস হইতেছে এরকম খেলা তোমরা কি ইয়ে করছো না? এরকম একটা খুঁটি থাকে, এর উপরে এই যে একটা এখানে বসার মতো একটা জায়গা থাকে, এই সাইডে একজন বসে, এই সাইডে একজন বসে, এটা এখানে উপর নিচ উপর নিচ, মানে এটা উপর নিচ উপরে নামে নিচে নামে, এটা উপরে ওঠে, এইভাবে একটা খেলা এখানে হয়। তো এই আকৃতিটা কি সেম এই আকৃতিটাই না বলো তো? এটাকে এই কারণে সি স বলা হয়, এটাকে বিকৃত চতুস্তলক বলে। ঠিক আছে, তারপরে আরেকটা লোন পেয়ার চলে গেছে, আরেকটা লোন পেয়ার বলতে ধরো এই লোন পেয়ারটা চলে গেছে, আরেকটা পরমাণু চলে গেছে এবং এখানে হয়ে গেছে লোন পেয়ার। তাহলে এখানে দুইটা লোন পেয়ার, তাহলে আমাদের একটা লোন পেয়ার কিন্তু বুঝে ফেলছি আমরা এটা। এখন যদি এখানে বলে দুইটা লোন পেয়ার আছে, তাহলে এখানে কি এইটাও চলে যাবে, এইটাও চলে যাবে। বুঝছো তো? এটা চলে যাবে, এটা চলে, তাহলে এই আকৃতিটাকে আমরা কি বলবো বলতো? এটা টি এর মতো দেখতে একটা শেপ না, তাই এটাকে আমরা বলবো টি আকৃতির। ক্লিয়ার? টি আকৃতির। যদি আরও একটা চলে যায়, যদি আরও একটা চলে যায়, ধরো তোমার এটা চলে গেল, ঠিক আছে, বা ধরো এইটা তোমার চলে গেল, এইটা চলে গেল, এটা যদি চলে যায় তাহলে আকৃতিটা কেমন কেমন দেখো, সরল রৈখিক থাকে না, যে সরল রৈখিক। আশা করি বুঝতে পারছো। তো এখানে আমাদের একটা ট্রিক ফলো করব, সেটা হলো লোন পেয়ার আমি যখন বলতেছি যে একটা করে পরমাণু সরাইতেছি, লোন পেয়ার বসাইতেছি, আমরা তল থেকে শুরু করব। আমরা তল থেকে শুরু করব, আমরা ইয়ে থেকে করব না, কি বলে ওই উপর থেকে নিচ থেকে কখনো সরাবো না, তল থেকে সরাবো। sp3d2, sp3d2 এটার ক্ষেত্রে নর্মাল আকৃতি কী হয়? অষ্টতলকীয় হবে। এরপরে তুমি একটা একটা করে সরাইতে থাকো sp3d2। তো এই শেপের ক্ষেত্রে ধরো তো তুমি প্রথমে এখান থেকে একটা সরাবা, ঠিক আছে, একটা লোন পেয়ার আসতেছে। তো এখন sp3dর ক্ষেত্রে তুমি তল থেকে সরানোটা মনে রাখবা, আর sp3d2 ক্ষেত্রে আমরা উপর উপর নিচ থেকে আগে সরাবো। তাহলে এই যদি এইটা প্রথমে তোমার চলে যায়, এটা চলে গেছে, তো এটা আমরা কি বলছিলাম? বর্গ, উপর একটা পিরামিড, নিচে একটা পিরামিড। যদি এখন এই একটা না থাকে, একটা যদি না থাকে, তাহলে আমরা এখানে এটাকে বলতেছি বর্গ পিরামিডীয়। এখানে একটা বর্গ আর জাস্ট উপরে একটা পিরামিড। ঠিক আছে, এটা কখন? sp3d2তে একটা লোন পেয়ার থাকলে, একটা লোন পেয়ার থাকলে। এখন sp3d2তে যদি দুইটা লোন পেয়ার থাকে, তাইলে উপরের এইটাও লোন পেয়ার হিসেবে ধরো চলে গেছে, তাহলে কি এটা জাস্ট একটা বর্গ পড়ে থাকবে না? একটা বর্গ থাকবে, এই হলো সেই বর্গ। ঠিক আছে, এই যে বর্গ এবং বর্গাকার সমতুল্য, মানে একটা সমতলের মধ্যে একটা বর্গ আছে। ঠিক আছে, আর এখানে লোন পেয়ার দিয়ে আমাদের আসে না। ঠিক আছে, তো এটা আমাদের আর আর দেখাইতেছি না। ওকে, তো এখন আমি কিছু প্র্যাকটিস দেখাবো, বুঝছো? এখানে কিছু প্র্যাকটিস দেখাবো, এই দুইটা একটু প্যারা লাগতে পারে যে কখন কোত্থেকে সরাবো। মনে রাখবো sp3dতে তুমি তল থেকে সরাবা, আর sp3d2, sp3dর ক্ষেত্রে তল থেকে সরাবো, এবং sp3d2র ক্ষেত্রে আমরা উপর নিচ থেকে আগে সরাবো, আগে সরাবো, মানে পরমাণু সরাই লোন পেয়ার বসাবো আর কি। ঠিক আছে, এখন আমরা যে প্র্যাকটিসগুলো দেখাইছিলাম ওইগুলোতেই আমরা আবার যাইতেছি। তো ধরো আমরা র্যান্ডমলি কয়েকটা দেখাই যে এগুলো লোন, এগুলো তুমি আকৃতি বের করতে পারো কিনা। XeOF4, বলো এটা, এটা কীভাবে হবে? প্রথমে তুমি এটা আঁকাও, যৌগটা আঁকাও, এরকম হবে কিছু একটা। তারপর লোন পেয়ার গুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, জেনারেট আটটা থাকে, কিন্তু এই সাতটা আটটা। এখন আসলে লোন পেয়ারের কথাতে,
লোন পেয়ার এখানে একটা আছে, সংকরণটা কি হয় 1 2 3 4 5 6 হয়। 6টা যদি হয় তোমার ইলেকট্রন ঘনত্ব, তাহলে sp3d2 হবে। এখন তুমি চিন্তা করা শুরু করো, আমি কিন্তু টেবিলটা না দেখেই বলতেছি। দেখো sp3d2 তুমি কিভাবে চিন্তা করবা। sp3d2-তে যদি কোনো লোন পেয়ার না থাকে তাহলে আকৃতিটা কেমন হয় বলো। sp3d2-তে কয়টা আছে এখানে? 3টা, একটা 4টা, 5টা, 6টা। 6টা টোটাল এখানে, 6টা। তো 6টা আছে sp3d2। তো 6টা হইলে যেহেতু এটা ডি যুক্ত, আমি কি বলছিলাম, 2টা উপর নিচে যাবে, একটা উপরে যাবে, একটা একটা যাবে নিচে, আর বাকি 4টা আসবে তলে। তাহলে এটা কি হবে? ওই এটা কি ওই অষ্টতলকীয় আকৃতিটা না? অষ্টতলকীয় আকৃতি। তাহলে এটা হবে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল, অষ্টতলকীয়, ঠিক আছে। এখন যদি একটা লোন পেয়ার চলে আসে, লোন পেয়ার চলে আসতেছে একটা, তাহলে এই যে তোমাদের একটু আগে বললাম একটা লোন পেয়ার চলে আসে, তাহলে কি এই আকৃতিটাকে আমরা কি বলি, এটা একটা বর্গ, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। এখন একটা লোন পেয়ার চলে আসলে তোমার নিচে তুমি ধরো একটা লোন পেয়ার দিয়ে দিলা, তাহলে এটা চলে গেল। এটার না, এই লোন পেয়ার তো আকৃতি গঠনের ভূমিকা রাখে না। তাইলে আমাদের এই যে বাকিটুকু রয়ে যাবে, এটাই তোমার আকৃতি গঠন করবে। তাহলে এটা কী হবে? বর্গাকার পিরামিডীয়। একটা বর্গ আর উপরে একটা পিরামিড। আগে বলছিলাম বর্গাকার দ্বিপিরামিডীয় বা অষ্টতলকীয়, এখন বলতেছি বর্গাকার পিরামিডীয়। বুঝছো? এই যে, তাহলে এটার আকৃতি হবে বর্গাকার পিরামিডীয়। সিম্পল। আচ্ছা, বুঝে নিও, ঠিক আছে। এটা তবে ধরো আমি একটা দেখাই, XeF4 ধীরে রেখেতে পারি নাকি? দেখো, জেনন, চারদিকে 4টা ফ্লোরিন বসাও, ইলেকট্রন দেখো, 1টা 2টা 3টা 4টা, তাই না? 5 6 7 8, 8টা আমাদের টোটাল এখানে ইলেকট্রন থাকে জেননের ক্ষেত্রে। এখন দেখো 1 2 3 4 5 6, 6 হইলে কি আবারও sp3d2, sp3d2। এবং লোন পেয়ার কয়টা? sp3d2-তে 2টা লোন পেয়ার। এখন তুমি চিন্তা করো, আবারও একই রকম কথাবার্তা, যে sp3d2 না, sp3 6টা, আকৃতি হবে এরকম। এখন 2টা লোন পেয়ার, তাহলে উপরেরটাও লোন পেয়ার তুমি দিয়ে দাও, তাহলে এটাও চলে গেল। তাহলে এটা কি থাকতেছে? জাস্ট একটা বর্গ থাকতেছে। তাহলে লোন পেয়ার যদি 2টা হয় তাহলে এটা হবে বর্গ। বর্গ মানে সমতুল্য বর্গাকার। সমতুল্য বর্গাকার, বুঝা গেছে? আচ্ছা, আমার এই জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগে, বুঝছো? তো এই 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 যে টেবিলগুলো আমি যে দেখাইছি, এই যে একটা করে পরমাণু সরাবা, লোন পেয়ার ইয়ে করবা, এগুলা আমার মনে হয় অন্য কোনো জায়গায় তোমরা পাবা না এইভাবে যে জিনিসগুলা বলছে। তারপর ধরো আমরা আরেকটা যোগ করি, ClF3। এটার আকৃতি কেমন হবে তোমাকে জিজ্ঞেস করছে, ClF3। তো দেখো, প্রথমে ক্লোরিন আঁকাও, 3টা ফ্লোরিন আমরা 3 দিকে দিলাম, 3টা ফ্লোরিন আমি 3 দিকে দিলাম। বলতে পারো যে এত সুন্দর করে কেন গেলেন, উল্টা পাল্টা আঁকাতে পারি। হ্যাঁ, 3টা ফ্লোরিন এদিকে দাও, সমস্যা নেই তো। এইভাবে দিলাম আমি 3টা। ওকে, সুন্দর করে আঁকালেন বলতে আমি এটার কথা বলতেছি। এটা আকৃতিটা এরকম শেপেরই হবে, এটাকে টি শেপ বলে, বুঝছো? এটা আমি দেখাইতেছি। হ্যাঁ, তো শুরু থেকে টি আমরা না নেই, টি কীভাবে হইতেছে এটা বুঝি। 1টা 2টা 3টা, ক্লোরিনের সেই শক্তি স্তরে থাকে ইলেকট্রন 7টা, তাই আরও 2টা লাগবে, তাই না? 1 2 3 4 5 6 7টা, এইগুলো 7টা গেলো। তো এখন আসো সংকরণ, 1 2 3 4 5, sp3d হবে 5টা হইলে। এখন বলো, sp3d হইলে যদি তোমার লোন পেয়ার থাকে একটা, লোন পেয়ার না থাকে, লোন পেয়ার যদি শূন্যটা থাকে, লোন পেয়ার না থাকে, তো sp3d এর ক্ষেত্রে বলো কি হবে? sp3d এর ক্ষেত্রে মনে আছে কয়টা? 5টা। এখানে 5টা থাকলে কি উপর নিচে একটা দাও, একটা দাও, তাহলে তলে এখানে কয়টা থাকবে? 3টা থাকবে। তাহলে এখানে থাকবে 3টা, তাহলে এইভাবে একটা ইয়ে হবে, এটা কি ত্রিভুজীয় দ্বিপিরামিডীয় হবে। ত্রিভুজীয় দ্বিপিরামিডীয়, তাহলে ত্রিভুজীয় বা ত্রিকোণ আকার লেখা আছে বইয়ে, দ্বিপিরামিড। ওকে, এখন যদি একটা লোন পেয়ার চলে আসে, এটার ক্ষেত্রে আমি কি বললাম? লোন পেয়ার চলে আসলে এটার আকৃতিটা কীরকম? এই যে এরকম না, এরকম এরকম একটা আকৃতি এটার থাকে। তো এখন একটা লোন পেয়ার এসে পড়ছে, একটা লোন পেয়ার চলে আসছে। এটার ক্ষেত্রে আমি কি বলছিলাম? লোন পেয়ার আমরা এক সাইড থেকে ইয়ে করা শুরু করব। তো এখানে একটা লোন পেয়ার চলে আসলো, একটা লোন পেয়ার চলে আসলে এটাকে আমরা বলি বিকৃত চতুস্তলকীয়, যদি তোমাদের মনে থাকে। আর আরেকটা লোন পেয়ার যদি চলে আসে, এখানে 2টা লোন পেয়ার না, এখানে 2টা লোন পেয়ার, এই যে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এখানে লোন পেয়ার 2টা। তো 2টা লোন পেয়ার, 2টা লোন পেয়ার, এই যে এইটাও চলে যাবে। এটাও যদি চলে যায় তাহলে তুমি বলবো এটাকে টি শেপ।
বুঝছো? তাই ClF3 হবে টি শেপ, টি আকৃতির হবে। ওকে, তারপর ধরো আমরা ওই যে ব্যতিক্রমী যে একটা দুইটা দেখেছিলাম ICl4 মাইনাস, দেখো ওইটার আকৃতি আমরা বলতে পারি কিনা। ICl4 মাইনাস কি হবে? ICl4 মাইনাস। আচ্ছা, আমরা আকৃতিগুলা, তো আমি এখানে আকৃতিটা আঁকাই দিচ্ছি, টি শেপ তো, তাহলে ক্লোরিন যে এইভাবে থাকবে, ফ্লোরিন থাকবে, এই দিকে একটা লোন পেয়ার থাকবে। তোমাকে যদি আকৃতি আঁকাইতে বলে রিটেন পরীক্ষাতে, এখানে থাকবে একটা, এখানে থাকবে একটা, এই তো, ঠিক আছে। তারপরে আমরা এই যে এগুলোও আঁকাইতে পারি। এটার আকৃতি আমি কি বললাম, সমতুল্য বর্গাকার না? সমতুল্য বর্গাকার, ও সরি দাঁড়াও, এটা না তো, হ্যাঁ এটা ছিল বর্গাকার পিরামিড, এটা ছিল বর্গাকার পিরামিড। তাহলে বর্গাকার পিরামিড হইলে দেখো জেনন, ফ্লোরিন, ফ্লোরিন, এটা হলো একটা বর্গ, এবং এর উপরে থাকবে হলো তোমার এই অক্সিজেন, বুঝছো? উপরে থাকবে অক্সিজেন, এইটা, 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 ঠিক আছে। এইগুলো বর্গ, এবং তুমি পিরামিডের জন্য যে এইভাবে এগুলো যুক্ত করে দিবা, তাহলে তোমার পিরামিড হয়ে যাবে, বর্গাকার পিরামিড, বুঝছো? সব পরীক্ষায় আঁকানোর জন্য তুমি এটা ইউজ করতে পারো। আরও ভালো হয় তুমি যদি একটু কোনাকুনি করে আঁকাও, বুঝছো? মানে এটাকে সামান্তরিক হিসেবে দেখো, তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগে, দেখতে ভালো লাগে। উপরে অক্সিজেন, এই তো, এফ, 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 ওকে, ডান। তো এই যে ICl4 করতে চাইতেছিলাম আমরা, ICl4-এ আয়োডিন, ক্লোরিন থাকবে চারদিকে চারটা, ক্লোরিনের যোজনী এক, এর কোনো নড়চড় নাই। এই হলো ICl4 মাইনাস। এইবার আচ্ছা দেখো, ক্লোরিনের যোজনী এক, নড়চড় নাই বলতে ক্লোরিন যদি কেন্দ্রীয় পরমাণু হিসেবে থাকে, ধরো ClO4 মাইনাস, এখানে ক্লোরিনের যোজনী সাত, সবসময় যে এক তা না। ক্লোরিন যখন মানে এখানে সাইড পরমাণু হিসেবে থাকবে, বুঝছো, প্রধান পরমাণু বা কেন্দ্রীয় পরমাণু হিসেবে থাকবে না, তখন তুমি ওইটাকে আর কি ওইভাবে করবা, বুঝছো তো? তো ঠিক আছে, তো এখানে যেহেতু ক্লোরিন প্রধান পরমাণু বা কেন্দ্রীয় পরমাণু না, পার্শ্বীয় পরমাণু বা সাইড সাইড অ্যাটম, তাহলে এখানে এগুলোর একই হবে সবসময়। এখন লোন পেয়ার দেখো, এক, দুই, তিন, চারটা হয়ে গেছে। আয়োডিনের লাগবে সাতটা ইলেকট্রন থাকে আয়োডিনের, এক, দুই, তিন, চার, এই যে পাঁচ, ছয়, সাতটা থাকে। কিন্তু সাতটা হলে কি হবে, ওর তো আটটা, মানে আটটা লাগবে না অষ্টক হওয়ার জন্য অ্যাটলিস্ট, তাহলে এখানে হবে 8 নাম্বারটা। এবং এইভাবে সে ICl4 মাইনাস গঠন করবে, এইটার জন্য এখানে মাইনাসটা যাবে। ওকে, এখন সংকরণে আসো। ধরো এই ছবিটা আমরা ফ্রেশ করে রাখি এখানে, এটাকে কপি করে তারপরে সংকরণটা দেখাই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয় হইলে হবে sp3d2, গেল। sp3d2 তে আকৃতি কেমন হয়? অষ্টতলকীয় হয়। অষ্টতলকীয়, এখন তোমাদের এগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, বুঝছো? এই যে এই জিনিসটাই তো না, sp3d2, একটা কোনো লোন পেয়ার নাই অষ্টতলকীয়, একটা লোন পেয়ার বর্গাকার পিরামিডীয়, দুইটা লোন পেয়ার সমতুল্য বর্গাকার, তাহলে এটা কি হবে, সমতুল্য বর্গাকার হবে, শেষ। বুঝছো তো? sp3 সাথে কি এখানে +2 লোন পেয়ার, তাহলে এটা হবে সমতুল্য বর্গাকার। তো সমতুল্য বর্গাকার হওয়ার জন্য আমরা কি করব, আয়োডিন, ক্লোরিন, 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 চারটা ক্লোরিন চারদিকে দিবা, এই যে, এই যে, এই যে, এই যে, শেষ, সমতুল্য বর্গাকার আকৃতি, ডান। বুঝা গেছে তো? তো এইভাবে তুমি, আমরা যে এখানে দেখাইছি, দেখো আমি এখানে প্র্যাকটিস তোমাদের যাতে করতে কোনো অসুবিধা না হয়, আমি এখানে একদম উদাহরণ টুদাহরণ সহ সব দিয়ে দিছি, তুমি এইগুলা সবগুলা প্র্যাকটিস করবা, বুঝছো? সবগুলা প্র্যাকটিস করবো আমি যে নিয়মে দেখাইছি এইভাবে। আমরা কিন্তু এখানে দুইটা ভিডিও, এই ভিডিওতে দুইটা জিনিস বলছি, এক হলো গিয়ে কীভাবে সংকরণ বের করব, দুই হইলো সংকরণের পরে কিভাবে আকৃতি এবং বন্ধন কোণের কথাবার্তা আমরা বলবো। বুঝা গেছে? এখন শোনো, আমাদের কিন্তু এইটার ভিতরে একসাথে আমরা অনেক কিছু করে ফেলছি। যেমন তুমি যদি এক্সিভ, তুমি যদি শুধু এইটুকু বলে দেয়, তুমি কিন্তু সংকরণ বের করার জন্যই এই কাহিনীটা করবা। সংকরণ বের করার সাথে সাথে তোমার লোন পেয়ারও বের হয়ে আসবে, এবং লোন পেয়ার বের হওয়ার সাথে সাথে তুমি এখানে সংকরণ প্লাস লোন পেয়ার, সংকরণের সাথে এখানে কয়টা লোন পেয়ার আছে সেটার তুলনা করে এখানে আকৃতিটাও একসাথে বলে ফেলতে পারবা। ওকে, ঠিক আছে। তো এই গেল তোমার এই সব ব্যাপার স্যাপার। তো আমাদের মোটামুটি শেষ, হ্যাঁ এগুলাই আমাদের ছিল। ClO4টা কি বলবো, ClO4-এর সময় তোমার ক্লোরিন, এক, দুই, সাতটা না, সাতটা তো, তিন, চার, এই যে
5 6 এই হলো গিয়ে 7, যেহেতু একটা মাইনাস, এই একটা অক্সিজেনের জন্য তুমি মাইনাসটা দিবা, বুঝছো? কোনো লোন পেয়ার থাকবে না, সংকরণ হয়ে যাবে sp3, চতুস্থলকীয় হবে। চতুস্থলকীয় হইলে 109°28' হবে, এই তো। আচ্ছা, ডিউতে একটা আসছিল মনে হয় গত বছর, সেটা হলো তোমার NH2NH2, এটাতে HNH বন্ধন কোণ জিজ্ঞেস করছে, ঠিক আছে? NH2NH2 এটাতে HNH বন্ধন কোণ জিজ্ঞেস করছে। এটার নাম হলো হাইড্রাজিন, যদি না জানা থাকো প্রশ্নে আসতে পারে হাইড্রোজেনের বন্ধন কোণ কত, হাইড্রোজেন। তো দেখো, নাইট্রোজেন নাইট্রোজেন H2H2, এটা আমি জানি না তোমার ওই যে ওই হাফ V প্লাস মাইনাস সি প্লাসে ওইটা দিয়ে হবে কি না, এই যে এরকম, ঠিক আছে? তারপর লোন পেয়ার দেখো, এই নাইট্রোজেনের 3টা বন্ধন, নাইট্রোজেনের শেষ স্তরে থাকে 5টা ইলেকট্রন, তো এখানে একটা লোন পেয়ার থাকবে, এখানে একটা লোন পেয়ার থাকবে, ঠিক আছে? এখানে একটা লোন পেয়ার থাকবে। তারপরে তারপরে এখানে তোমার, তাইলে দেখো প্রত্যেক নাইট্রোজেনে তুমি চিন্তা করো 1 1 2 3 4টা, তাহলে এটা sp3 হবে, ঠিক আছে? এখানে sp3 হবে, ওকে। এখন sp3 সংকরণের মানে, কিন্তু এখানে লোন পেয়ার আছে তো, ওয়ান মানে একটা একটা লোন পেয়ার আছে সাথে, sp3 প্লাস 0 লোন পেয়ার, এটাতে আমরা বলি চতুস্থলকীয়, তখন হয় 109°28'। আর sp3-র সাথে যদি একটা লোন পেয়ার হয়, তাহলে আমরা এটাকে বলি তোমার কি যেন বলি, তোমার পিরামিডীয়, তাই না? পিরামিডীয়, পিরামিড শেপের। ওকে, এখন তোমরা যে ওই ইয়েটা পড়ো, মিথেন অ্যামোনিয়া পানি, মিথেন হয় 109°28', অ্যামোনিয়া হয় 107°, এবং এটা হয় 104°, 4.5°, এটা হয়, তাই না? তো মনে করতে পারো যে এই অ্যামোনিয়াটা কি, অ্যামোনিয়াটাই তো sp3 প্লাস 0 লোন পেয়ার, সরি 1 লোন পেয়ার, অ্যামোনিয়াটাই sp3 প্লাস 1 লোন পেয়ার। এখন এইটা যে আছে sp3 প্লাস 1 লোন পেয়ার, এটা যে আছে তোমার অ্যামোনিয়া, তো একটা লোন পেয়ার থাকলে সবসময় যে 107° হবে এটা কিন্তু জরুরি না। লোন পেয়ার আরও, এখানে আরও কম বেশি হতে পারে, এখানে তড়িৎ ঋণাত্মকতারও অনেক ইফেক্ট আছে, বুঝছো? আমরা একটু পরে দেখাইতেছি একটা দুইটা। তো পিরামিডীয় হবে, এটা ফিক্সড, কিন্তু বন্ধন কোণ কোনটা হবে এটা তুমি জানো না। কিন্তু বন্ধন কোণ তুমি এটা শিওর জানো যে 109°28'-এর চেয়ে কমই হবে, বুঝছো? কম হবে এটা তুমি শিওর। তো ওইখানে অপশনে 107°টাই ছিল, বুঝছো? তো ওইখানে মানে 107° তোমার অপশনটা হবে। তোমার প্রশ্নটা এখানে দেখাইছি, এই যে এটা। তো এই বন্ধনগুলো জিজ্ঞেস করছে, তো এখানে 107° তোমার অ্যান্সার হবে। 105° বেশি অল্প হয়ে যায়, বুঝছো? তো 109°-র কাছাকাছি কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে? আচ্ছা, এটা। তারপর ধরো আমরা এখানে আরেকটা দেখাই, SCl2 অণুর আকৃতি কোনটি? SCl2 অণুর আকৃতি কোনটি? SCl2 দেখো, SCl2 হইলে ক্লোরিন, ক্লোরিন এইভাবে থাকবে। লোন পেয়ার দেখাও, একটা দুইটা তিন, ক্লোরিনের এটা 6টা থাকে, তাই না? শেষ শক্তি স্তরে 1 2 3 4, এই যে 5 6, তাহলে কি হইলো? 1 2 3 4, 4 মানে sp3 হবে। sp3-তে কয়টা লোন পেয়ার আসতেছে? 2টা লোন পেয়ার আসতেছে। তো sp3-তে আমরা বলছিলাম, sp3-তে এটা কয় দিকে থাকে? 3 4 দিকে থাকে। তো যদি একটা লোন পেয়ার হয়ে যায়, তাহলে একটা চলে গেল, তখন এটা হয়ে যায় পিরামিডীয়, যেটা অ্যামোনিয়া ফসফিন ওগুলোর ক্ষেত্রে হয়। যদি আরেকটা চলে আসে লোন পেয়ার, তাহলে এটা হয়ে যাবে এই যে কৌণিক আকৃতির, বুঝছো? এই যে এরকম একটা আকৃতির, কৌণিক কৌণিক আকৃতির হবে, তাহলে এটা হবে তোমার এরকম একটা শেপের, ঠিক আছে? যেটা লোন পেয়ার এখানে তুমি এইভাবে দেখাবা, বুঝছো? তো ভি শেপ হবে, বুঝছো? মানে এটাকে আমরা বলতে পারি কি, কৌণিক এই শেপ, মানে উল্টা ভি শেপ। তারপর ভি শেপও বলা যায়, তারপর অ্যাঙ্গুলার বলা যায়, আর এটা বলা যায় বেন্ট, মানে বাঁকানো, ঠিক আছে? এই সবগুলাই এই আকৃতির নাম। আচ্ছা, আর আমরা আরেকটা ব্যাপার একটু বলবো, তোমার অ্যামোনিয়া ফসফিন আর H2O H2S, ওকে? এখানে তো এটার ব্যাখ্যা আছে একটা, আমরা ওই ব্যাখ্যার দিকে যাইতেছি না, ব্যাখ্যাটা একটু বড় হয়ে যাবে, তোমরা এটা কলেজ লেভেলে পড়ার কথা। তো তোমার এ
বি বি, ঠিক আছে। এরকম শেপ যদি থাকে, তাইলে এইখানে যে এ যেই পরমাণুটা আছে, হ্যাঁ, এ যেই পরমাণুটা এখানে আছে, এটার যে তড়িৎ ঋণাত্মকতা, এটার উপরে কিছু ইফেক্ট আমাদের এখানে পড়ে তড়িৎ ঋণাত্মকতার কারণে। তো ইফেক্টটা কি, এখানে তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে বন্ধন কোণ তত বেশি হবে, বুঝছো? বন্ধন কোণ প্রপোর্শনাল টু এ এর তড়িৎ ঋণাত্মকতা, যদি কখনো এরকম দেয় আর কি। এ তড়িৎ মানে মাঝখানে যেটা থাকবে এটার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে বন্ধন কোণ তত বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে তোমার, আমরা এটা পরে বলতেছি, NH3, দেখো এটা হলো গ্রুপ 15-র কথা আমরা বলতেছি, গ্রুপ 15-র হাইড্রাইড সবাই PH3। তাইলে উপর থেকে নিচে কি ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়, প্রপোর্শনাল যেহেতু, তাই উপর থেকে নিচে বন্ধন কোণও হ্রাস পাবে, হ্যাঁ। ওকে, বন্ধন কোণ হ্রাস পাইলে অ্যামোনিয়ার বন্ধন কোণ কত, 107 ডিগ্রি। এটা হলো 92.12 ডিগ্রি, আমার যতদূর মনে পড়ে এটাই হওয়ার কথা, হ্যাঁ 92.12 ডিগ্রি PH3, ঠিক আছে। ওকে, এই সেম কাহিনী আমরা পানি এবং H2S এটার ক্ষেত্রে বলতে পারবো, বুঝছো? এখানে ও SSCতে পড়ে, গ্রুপ 16 এগুলা, পোলোনিয়াম বাদ দাও, তেজস্ক্রিয় পচা জিনিস। এটা নিয়ে আমরা আসলে তেজস্ক্রিয় নিয়ে আলাদা কেমিস্ট্রি আমাদের আছে, তো আমরা এটা নিয়ে খুব একটা আগ্রহী না। উপর থেকে নিচে ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস কাদের? ওই গ্রুপ 15-এর পরমাণু যারা, ওদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস, এমন না যে পুরাটার তড়িৎ ঋণাত্মকতা কিন্তু না, ঠিক আছে। শুধুমাত্র পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা হ্রাস, এর ফলে এদের যে হাইড্রেটগুলো হবে H2O, H2S, H2SE, H2TE, তড়িৎ ঋণাত্মকতা হ্রাসের দ্বারা এটার বন্ধন কোণ হ্রাস পাবে, বন্ধন কোণ হ্রাস, ঠিক আছে। বন্ধন কোণ হ্রাস পাবে, ফলে তুমি এখানে যেটা দেখতে পাবা, তোমার H2O-তে বন্ধন কোণ হয় 104.5 ডিগ্রি, আর H2S এর বন্ধন কোণটা, আচ্ছা তো এটা আমি একটু ভুল করে ফেলছি, এই H2S এরটা হয় হলো তোমার 92.12, আর এইটা আমাদের এইটা অন্য একটা হবে, এটা 93.6 ডিগ্রি। ওকে, এই আর কি। তো আমাদের এখানে সবগুলা কোণের দরকার নাই, তোমরা এখানে এই কোণগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। আমি এখানে যেগুলো লিখে দিছি এগুলো ডিরেক্টলি প্রশ্নে আসবে, ঠিক আছে। এগুলো সরাসরি লাগবে পরীক্ষার সময়। ওকে, আমরা ডিইউ ক এর আরেকটা প্রশ্ন একটু দেখাইতেছি। ডিইউ ক, এটা ছিল 24-25-এ, সেটা হলো একটি মাত্র লোন পেয়ার আছে কোনটাতে, একটি মাত্র লোন পেয়ার কোনটাতে আছে। এখানে আমাদের অপশনগুলো ছিল CH3 প্লাস, CH3 মাইনাস, NH2 মাইনাস এবং NH4 প্লাস। ওকে, এইটা আমরা একটু চিন্তা করাটা দেখাবো যে কিভাবে তুমি এই টাইপের কোশ্চেন সলভ করবা, বুঝছো, যাতে এরকম অন্যান্যগুলাও তোমরা যাতে পারো। CH3 প্লাস, তুমি চিন্তা করো এটা কি মিথেন থেকে আসবে, নিশ্চয়ই মিথেনের মধ্যে কিছু একটা হয়ে CH3 প্লাস হবে, এই হলো মিথেন। দেখো এটা হলো তোমার মিথেন, তাইলে মিথেনের ভিতরে CH3 প্লাস না, প্লাস মানে কি পজিটিভ, তার মানে এখানে তোমার হাইড্রোজেন এখান থেকে কোনোভাবে ইলেকট্রন নিয়ে বের হয়ে গেছে, ঠিক আছে। এই টাইপের জিনিসে মনে রাখবে প্লাসটা কার, কার্বনের উপরে প্লাসটা আসলে আছে। তাহলে এখান থেকে হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে, এখান থেকে যে দুইটা ইলেকট্রন ছিল দুইটা নিয়ে H মাইনাস হিসেবে বের হয়ে গেলে তাইলেই কার্বনটা প্লাস হয়ে যাওয়া সম্ভব, বুঝছো, তাইলে কার্বনটা প্লাস হয়ে যাওয়া সম্ভব। ওকে, তাহলে এখানে কার্বনের দেখো শেষ শক্তি স্তরে একটা, দুইটা, তিনটা ইলেকট্রন থাকবে এবং আরেকটা তো চলে গেছে, তাই এটা প্লাস হয়ে গেছে। তাহলে এখানে কোনো লোন পেয়ার নাই, এখানে জিরো লোন পেয়ার, ঠিক আছে। CH3 মাইনাস, CH3 মাইনাস তখন হবে যখন কিনা তুমি এখানে ইলেকট্রন কার্বন টান দিয়ে নিয়ে আসবে, এখান থেকে নিয়ে আসলে এখান থেকে হাইড্রোজেন H প্লাস হিসেবে বের হয়ে যাবে,
তখন তুমি বলবো যে কার্বনটা এখানে মাইনাস অবস্থাতে আছে। তো এখন এখানে দেখো 1 2 3 এবং এই হলো 4, বুঝছো? তো তোমার এইভাবে আমরা এটা করলাম। তো এখানে লোন পেয়ার দিলে কয়টা, এইটা কি এখানে লোন পেয়ার হিসেবে থাকবে, তাই তো? বুঝছো তো? এই জিনিসটা এখানে লোন পেয়ার হিসেবে থাকবে, তাহলে এখানে একটা লোন পেয়ার আমরা দেখতে পারতেছি, একটা লোন পেয়ার দেখা যাইতেছে NH2 প্লাস NH2 মাইনাস। NH2 মাইনাস কি হবে? তো তোমার NH2 মাইনাসে নাইট্রোজেন অ্যামোনিয়া থাকো, এটা ধরো আছে প্রথমে NH3। তাহলে এখান থেকে এই হাইড্রোজেনটা, এই যে আবার একই কথা, মাইনাস কখন হবে কোনো কিছু, যখন এটা ইলেকট্রন পাবে, এটা এখান থেকে একটা ইলেকট্রন পাইলে এখান থেকে হাইড্রোজেন H প্লাস হিসেবে বের হয়ে যাবে, তাহলে এটা ইলেকট্রন হারাইতেছে, এটা প্লাস হয়ে বের হয়ে যাবে, তাহলে এটা পাওয়ার পরে নাইট্রোজেনটা হয়ে যাবে মাইনাস, বুঝছো তো? নাইট্রোজেনটা পাওয়ার পরে হয়ে যাবে মাইনাস, তাহলে নাইট্রোজেনের তো অলরেডি একটা লোন পেয়ার ছিল না আগে থেকে, তারপরে এখানে আরেকটা সে পাইতেছে, ব্যাপারটা বুঝতেছ? এখানে একটাও লোন পেয়ার আগে থেকেই ছিল, আর এখন সে আরেকটাই মাইনাস হিসেবে পাইতেছে, তাহলে এখন ওর এখানে দুইটা লোন পেয়ার হয়ে যাবে, বুঝছো? দুইটা লোন পেয়ার হয়ে যাবে। তারপরে আসো এইখানে NH4 প্লাস, এটা তো আমরা অলরেডি জানি NH4 প্লাসটা এরকম থাকে, H প্লাস এখানে থেকে লোন পেয়ারটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দেয়, এবং এখানে কোনো লোন পেয়ার নাই, এটা জিরো লোন পেয়ার। তাহলে এইভাবে তুমি বুঝে বুঝে পুরো জিনিসটা সলভ করে ফেলতে পারো। তাহলে একটা লোন পেয়ার শুধুমাত্র কোথায় আছে? CH3 মাইনাসে আছে। আচ্ছা, যদি এরকম করতে তোমার কাছে যদি কঠিন মনে হয়, তাহলে তুমি এইভাবেও চিন্তা করতে পারবা CH3 প্লাস। তো CH3 প্লাস মানে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন থাকবে, এবং প্লাস মানে হইল এটা এখানে ইলেকট্রন হারায় ফেলছে, ইলেকট্রন হারায় ফেলছে, তাই ওই ইলেকট্রন দিয়েই তো আমরা হাতটা দিই এখানে, তাইলে ওই একটা হাতও কম হবে। তারপর CH3 মাইনাস, তুমি এটা এইভাবে চিন্তা করতে পারো, CH3 মাইনাস যদি থাকে, CH3 মাইনাস থাকলে 3টা হাইড্রোজেন তো থাকবেই, এবং মাইনাস মানে হইলো এখানে একটা মাইনাস আছে। মাইনাস আমরা কখন বলি, না, এর কার্বনের তো 4টা ইলেকট্রন, 1টা 2টা 3টা ইলেকট্রন, এই হলো 4 নম্বর ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন পর্যন্ত ওকে, কিন্তু এটা এই কার্বনের এই ইলেকট্রনের জন্য কিন্তু মাইনাস কেউ থাকবে না, কিন্তু এখানে একটা মাইনাস আছে মানে এখানে নিশ্চয়ই একটা এক্সট্রা ইলেকট্রন আছে যেটা ওকে মাইনাস বানাইতেছে, এই এক্সট্রা এক্সট্রা ইলেকট্রনের জন্য সে মাইনাস হবে। তাহলে এখানে কি লোন পেয়ার আছে কয়টা? একটা, এটাই এখানে সে লোন পেয়ার, ঠিক আছে? তারপরে NH, এগুলো সব তুমি এইভাবে এইভাবে করতে পারবা, বুঝছো? NH2 মাইনাস, তো দেখো এটার ক্ষেত্রে কি হবে, নাইট্রোজেন কয়টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আছে। তাহলে এখানে এখন নাইট্রোজেনের শক্তি স্তর ইলেকট্রন থাকে কয়টা বলো? এখানে 1টা 2টা ওর আছে, 5টা থেকে শেষ শক্তি স্তরে, 1টা 2টা 3টা 4টা, এই হলো 5টা, 5টা হয়েছে। কিন্তু এরকম ভাবে তো থাকে না, ইলেকট্রন কিভাবে থাকে, জোড়া জোড়া থাকে, তাহলে এখানে আরেকটা ইলেকট্রন সে তৈরি করবে, ওইটার কারণে সে এখানে মাইনাসটা হবে, বুঝছো? আমাদের যদি এই ইলেকট্রনটা না থাকতো, এই ইলেকট্রন না থাকতো, তাইলে কিন্তু এখানে কোনো মাইনাস আমরা দিতাম না, এখানে কোনো মাইনাস আমরা দিতাম না, কিন্তু এখানে এই দুটো ইলেকট্রন, এখানে এই ইলেকট্রনটা এক্সট্রা আছে বলে এখানে মাইনাসটা হয়েছে। এভাবে তুমি জিনিসটা চিন্তা করতে পারো। তাহলে এখানে কয়টা লোন পেয়ার দেখা যাচ্ছে, এখানে একটা লোন পেয়ার, এখানে 2টা লোন পেয়ার, ঠিক আছে? আর NH4 তো আমরা আগাইলাম না, আর ওইটা তোমরা আগে থেকেই জানো। ওকে, এবং আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।